ঝর্ণার পাশে এসে মেহেরিন থামে। কুয়াশা ভেজা বাতাসে তার চুল এলোমেলো হয়ে গেছে। রাজ ধীরে ধীরে পাশে এসে দাঁড়ায়। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝর্ণাটার শব্দ যেন ভিতরকার আবেগগুলোকে ছুঁয়ে যাচ্ছে। মেহেরিন নিচু গলায় বলে, কবি সাহেব জানেন, এত সুন্দর মুহূর্ত আমি শুধু গল্পেই পড়েছিলাম। ভাবিনি কেউ আমাকে এভাবে এত আপন করে, এত নিখুঁত করে আমার স্বপ্ন পূরণ করবে। রাজ একটু চুপ করে থেকে বলে, তোমাকে নিয়ে আমার সব কিছুই নিখুঁত মনে হয় আরিওনা, কারণ তুমি আছো বলেই আমার পৃথিবীটার প্রতি মায়া এখনও বেঁচে আছে, বেঁচে থাকার তাগিদ আছে। মানে আমি নতুন করে বাঁচার তাগিদ পেয়েছি। মেহেরিন রাজের চোখে চোখ রেখে বলে, কখনো কি ভয় করেন যদি আমি হারিয়ে যাই, যদি আর না থাকি? মেহেরিনের গলায় কাঁপন। রাজ এক হাত বাড়িয়ে মেহেরিনের মুখের চুলগুলো সরিয়ে দেয়। তারপর বলে, ভয় তো পাই, খুব পাই, কিন্তু জানো তোমাকে আমি কেবল ভালোবাসি না, আমি তোমার জন্য বাঁচি। তুমি না থাকলে আমি নিজেকেই চিনতাম না। হারানোর ভয় আছে, কিন্তু তোমাকে ভালোবাসার সাহস তার থেকেও বড়। মেহেরিন একটু কাঁপা কণ্ঠে বলে, আপনি না থাকলে আমি বুঝতামই না আমার বুকের ভেতর এত আবেগ কোত্থেকে আসে। আমি তো এমন ছিলাম না, এমন দুর্বল, এমন আবেগী আমি কখনোই ছিলাম না। রাজ হাসে, একটু এগিয়ে গিয়ে তার কপালে নরম একটা চুমু দেয়। তুমি দুর্বল না ম্যাডাম, তুমি আমার শক্তি, আমার জীবনের সবচেয়ে সুন্দর যুদ্ধ তুমি। আমি এই ভালোবাসার কাছে মাথা নত করি, কারণ তুমি আছো তাতে। ঝর্ণার শব্দ আরও গভীর হয়ে ওঠে। চারপাশের নিস্তব্ধতায় ওদের নিঃশব্দ চোখাচোখিতে যেন সময় আটকে যায়। মেহেরিন ধীরে ধীরে রাজের বুকে মাথা রাখে, আর রাজ শক্ত করে জড়িয়ে ধরে তাকে, যেন এই রাত্রি আর শেষ হয় না কখনো। রূপকথার মতো রাত্রিটা যেন মেহেরিনের জন্যই অপেক্ষা করছিল। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ মেহেরিন দাঁড়িয়ে থাকে এক ঢালু ঘাসে মোড়া পাহাড়ি টিলার ওপর। ঝর্ণার শব্দ পেছন থেকে আসছে, আর সামনে অসীম আকাশ জুড়ে তারা চিকমিক করছে, আর চাঁদ তার আলো ছড়াচ্ছে ভুবন জুড়ে। হঠাৎ রাজ ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায়, মাথা একটু ঝুঁকিয়ে মেহেরিনের কানের কাছে মুখ নিয়ে যায়। রাজ ধীর গলায় বলে, শুধু এইসব দেখলে হবে ম্যাডাম, আপনার জন্য যে আরও অনেক কিছু অপেক্ষা করছে। চলো তোমাকে আরও একটা সুন্দর জায়গায় নিয়ে যাই, যা শুধু আমাদের জন্য সাজানো। মেহেরিন অবাক হয়ে তাকায়, তারপর একটুও না ভেবে হেসে বলে, চলুন। দুজন নীরবে হেঁটে যায়। পাহাড়ি পথ ধরে রাজ মেহেরিনকে নিয়ে আসে এক নদীর পাড়ে। রাতের আলোয় নদীর জলে রূপলি চাঁদের আভা ছড়িয়ে আছে। মাথার ওপর হাজার তারা, মাঝখানে একটা চাঁদ, আর চারপাশে জোনাকি পোকা, সব মিলিয়ে যেন স্বপ্নময় একটা দৃশ্য। সেই নদীর ঘাটে বাঁধা আছে একটা নৌকা। নৌকাটি ফুল দিয়ে সাজানো, গোলাপ, বেলি, রজনীগন্ধার মালায় মোড়ানো পুরো কাঠের গায়ে। চারপাশে ছোট ছোট ফানুস ঝুলছে, তার আলো নদীর জলে প্রতিফলিত হয়ে জাদুর মতো এক পরিবেশ তৈরি করেছে। মেহেরিন থমকে দাঁড়ায়, চোখ বিস্ময়ে ভরে ওঠে। তারপর হঠাৎ রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনি আমার এক বিশেষ স্বপ্ন সত্যি করে দিলেন। আমি কখনো ভাবিনি, স্বপ্নেও না, এরকম কিছু আমার জীবনে হবে। রাজ হাসে, মেহেরিনের মাথায় হাত রাখে। তোমার এই হাসিটা আমার সবচেয়ে বড় পুরস্কার মেহেরিন। তোমার মুখে হাসি ফোটানোর জন্য আমি সব করতে পারি, বুঝলে ম্যাডাম? তারপর দুজন ধীরে ধীরে নৌকায় উঠে বসে। চাঁদের আলোয় ঝলমল করে ওঠে চারপাশ। জোনাকি আর ফুলের ঘ্রাণ মিশে যাচ্ছে বাতাসে। চারপাশ নিস্তব্ধ, শুধু জলের কলকল আর জোনাকিদের মৃদু ঝিকিমিকি আলো। হাওয়ায় মেহেরিনের চুল উড়ে যাচ্ছে, রূপকথার রাজকুমারীর মতো লাগছে তাকে। মেহেরিন রাজের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর মেহেরিন হাসতে হাসতেই বলে, কবি সাহেব, আপনি কি নৌকাও চালাতে পারেন? রাজ চোখ টিপে বলে, চালাতে পারি, তাও শুধু আপনার জন্য ম্যাডাম। আপনার জন্য তো সব করতে পারি, সামান্য নৌকা চালাতে পারবো না। এই বলে সে চট করে উঠে দাঁড়িয়ে বৈঠা হাতে নেয়, নৌকাকে নদীর মাঝখানে নিয়ে গিয়ে ধীরে থামিয়ে দেয়। তারপরে মেহেরিনকে উঠে দাঁড়াতে বলে। মেহেরিন বিনা বাক্যে উঠে দাঁড়ায়। মেহেরিনকে দাঁড় করিয়ে হাতে দেয় একটি ছোট্ট কৌটা, ছোট্ট কাচের বয়াম, যার ভেতরে উজ্জ্বল আলো জ্বলে উঠেছে। মেহেরিন বিস্ময়ে বলে, এটা কি? রাজ মৃদু গলায় বলে, তোমার জন্য ধরা কিছু রঙিন প্রজাপতি আর জোনাকি পোকা। এবার ইশারায় বলে, খুলে দাও কৌটার মুখ। মেহেরিন হাত কাঁপতে কাঁপতে বয়াম খুলে দেয়। মুহূর্তেই উড়ে যায় অসংখ্য প্রজাপতি আর জোনাকি। চারপাশে জ্যোৎস্নার সাথে মিশে এক স্বপ্নময় আলোয় ভরে ওঠে পুরো নদী আর আকাশ। মেহেরিন আনন্দে হাত দুটো ছুঁড়ে বলে, ও মাই গড, কবি সাহেব, এটা তো জাদু! আমি যেন কোনো পরীর দেশে আছি। রাজ মুগ্ধ নয়নে শুধু মেহেরিনকে দেখে যাচ্ছে। নদীর মাঝখানে ভেসে আছে নৌকাটি নিঃশব্দে। চারপাশে জোনাকির আলো, প্রজাপতির ডানায় জ্যোৎস্নার ছাপ, আর মেহেরিন দাঁড়িয়ে আছে নদীর মাঝে,
সেই রূপকথার রানীর মতো, এক হাতে জোনাকির কৌটো আর এক হাতে স্বপ্নের আলো। রাজ ধীরে ধীরে এগিয়ে যায় মেহেরিনের সামনে, তারপর হাঁটু গেড়ে বসে। নদীর জলের প্রতিচ্ছবিতে জ্বলছে তার চোখের দীপ্তি। মেহেরিনের দিকে তাকিয়ে সে বলে, এই পৃথিবীতে সবচেয়ে পবিত্র বন্ধন যদি কিছু থেকে থাকে, সেটা হলো স্বামী স্ত্রীর বন্ধন। জানো আরিয়ানা, একজন নারী একজন স্ত্রীর সৃষ্টি আল্লাহ করেছিলেন এক পুরুষের পাঁজরের হাড় দিয়ে, বুকের ঠিক কাছ থেকে, হৃদয়ের নিচ থেকে। তাকে এমন জায়গা থেকে গড়া হয়েছে যেন তিনি হৃদয়ের কাছেই থাকেন, সম্মানের জায়গায়, না মাথার উপর থেকে যাতে শাসন না করেন, না পায়ের নিচ থেকে যাতে পদদলিত না হন। তাকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য, পাশে থাকার জন্য। তাকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসায় হারিয়ে যাওয়ার জন্য। মেহেরিনের চোখ জলে ভরে ওঠে। রাজ একটু এগিয়ে আসে আর বলে, তুমি আমার জীবনে আলোর মতো এসেছ। তোমাকে আমি শুধু ভালোবাসতে চাই না, তোমাকে আমি সম্মান করতে চাই, তোমার পাশে থেকে জীবনটা কাটাতে চাই। তারপর এক নিঃশ্বাসে বলে, তাহলে আমার চাঁদের কিরণ, এই জীবন নামক যাত্রায় তুমি কি আমার পাশে হাঁটবে? তুমি কি আমার সাথে হাসবে, কাঁদবে, স্বপ্ন দেখবে? তুমি কি আমাকে বিয়ে করবে? রাজ তখন হাতে তুলে ধরে হীরের আংটির বক্স। জোনাকির আলো ঠিক তখনই যেন এক রূপলি বৃত্তে ঘিরে নেয় তাদের। মেহেরিন এগিয়ে এসে রাজকে জড়িয়ে ধরে, তার চোখের জল ঝরে পড়ে রাজের কাঁধে, আর মুখে ফুটে ওঠে সেই চিরন্তন উত্তর, আমি আপনার স্বপ্ন হব, আপনার কল্পনার প্রতিচ্ছবি হয়ে পাশে হাঁটব সারা জীবন। আপনার অন্ধকারে আলো হব, আর আলোর মাঝে ছায়া। আপনি যে বন্ধন চেয়েছেন, আমি তাতেই বাধা পড়তে চাই চিরতরে। হ্যাঁ কবি সাহেব, আমি আপনাকে বিয়ে করব, শুধু এই জন্মে নয়, আল্লাহ আমাকে যত জীবন দেবে সব জীবনেই। নিচ্ছিদ্র নীরবতা আর নৌকায় ঝিম ধরা ঢেউয়ের মাঝে সেই রাতটা যেন হয়ে ওঠে এক স্বপ্নের পৃষ্ঠা। রাজ ধীরে ধীরে মেহেরিনের অনামিকা আঙুলে রিংটা পরিয়ে দিল। তারপর সেই আংটিটির ওপর একটি চুমু খেল। রিংয়ের হীরাটা জোনাকির আলোয় ঝলমল করছে, ঠিক মেহেরিনের চোখের মতো। মেহেরিন এক দৃষ্টিতে রিংটার দিকে তাকিয়েছিল, আশ্চর্য, বিস্ময় আর ভালোবাসায় ভরা। তারপর একে অপরকে জড়িয়ে ধরল। জোনাকি যেন চারপাশে নাচতে লাগলো। বাতাসটা একটু হিম, কিন্তু রাজের বাহুতে মেহেরিনের জন্য ছিল সবচেয়ে উষ্ণ আশ্রয়। রাত গভীর হতে হতে তারা নৌকায় বসেই হারিয়ে যায় এক নিঃশব্দ ভালোবাসার বুদবুদে। দূরের আকাশে তারা জ্বলছিল, আর নদীর ঢেউয়ে বাজছিল মৃদু সুর। মেহেরিন রাজের বুকের ওপর মাথা রেখে ধীরে ধীরে চোখ বন্ধ করে বলল, এই রাতটা যেন কখনোই শেষ না হয়। রাস্তার কপালে আলতো চুমু দিয়ে ফিসফিস করে বলল, তোমার সাথে কাটানো প্রতিটা রাতই এমন করে চিরকাল থাকুক, স্বপ্নের মতো, শান্তির মতো, ভালোবাসার মতো। সেই নৌকা, সেই নদী, সেই আকাশ, সবই সাক্ষী ছিল এক রূপকথার শুরুর। চাঁদের আলো মেহেরিনের মুখে পড়ে। রাজের বুকে মাথা রেখে চোখ বুজে থাকা মেয়েটার মুখে এক প্রশান্তির ছায়া। চারপাশে নীরবতা, নদীর ঢেউয়ের মৃদু শব্দ, আর নৌকার দোলায় যেন একটা পরিপূর্ণ রূপকথা রচিত হচ্ছিল। এই রাতটা ছিল না কেবল কোনো সাধারণ রাত, এটা ছিল মেহেরিনের নিজের তৈরি করা স্বপ্নের মতোই এক ছবি। মেহেরিনের এই রাতটা সত্যি বলতে তার নিজের স্বপ্নরঙের মতোই কেটেছিল, একটা রূপকথার মতো। একটুখানি জোনাকির আলো, একটু প্রেম, আর চিরদিনের জন্য মনে রাখার মতো একটা মুহূর্ত। আর এই রাতের পর মেহেরিনের গল্পের রঙগুলো যেন আরও গভীর হয়ে উঠল। এই রূপকথার মতো মুহূর্তে নৌকার চারপাশে আবারও ছড়িয়ে পড়েছে জোনাকি পোকার আলো, আর নরম বাতাসে ভেসে আসে নদীর ঢেউয়ের মৃদু সুর, যেন প্রকৃতি ও রাজমেহেরিনের ভালোবাসায় আশীর্বাদ জানায়। নৌকার হালকা দোলার মাঝে ধীরে ধীরে শীত শীত অনুভবে রাজের চোখ খুলে যায়। মৃদু আলোয় চোখ পড়ে। মেহেরিন তার বুকের ওপর গুটিসুটি মেরে শুয়ে আছে। নিঃশ্বাসের তাল মিলিয়ে তার শরীরটাও হালকা কাঁপছে। রাজ হেসে ওঠে নিঃশব্দে, যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক শান্তির হাসি। সে হাত বাড়িয়ে মেহেরিনের এলোমেলো চুলগুলো স্নেহ ভরে সরিয়ে দেয়, কপালে আলতো একটা চুমু খায়। তারপর রাজ আস্তে করে পকেট থেকে ফোন বের করে দেখে সকাল 7টা বাজে। চারপাশে আলো ঢুকেছে একটু একটু করে। সে হালকা গলায় বলে, ম্যাডাম উঠুন, সারা জীবন কি নৌকার উপর থাকার প্ল্যান আছে নাকি? রিসোর্টে ফিরতে হবে, সবাই চিন্তা করবে তো। মেহেরিন ঘুম ঘুম কণ্ঠে বলে, একটু ঘুমাই না প্লিজ। একদম বাচ্চাদের মতো করে কথাটা বলল মেহেরিন। রাজ মেহেরিনের বাচ্চামো দেখে হাসে। বুঝল মেহেরিন এইভাবে উঠবে না। যে হাতে কাল রিংটা পরিয়েছিল সেই হাতটা মুখের সামনে নিয়ে চুমু খেতে থাকে রাজ। মেহেরিন তড়াক করে চোখ খুলে ফেলে, তারপর বলে, কি করছেন? রাজ বলে, তুমি তো উঠছিলে না, তাই তোমার ঘুম ভাঙালাম।
মেহেরিন চোখ মেলে ভালো করে তাকায় রাজের দিকে, হাসে আর বলে, আর একটু ভেবে থাকতে দিন না। খুব শান্তি লাগছে আপনার বুকে মাথা রেখে। এমন মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটাকে ভুলে যাই। রাস্তার ঠোঁটে আঙুল তুলে বলে, শান্তির ঠিকানাটা যদি আমি হই তাহলে সারা জীবন এভাবে থাকবেন ম্যাডাম। এখন উঠুন, রিসোর্টে ফিরতে হবে তো নাকি? এতক্ষণে হয়তো আমাদের খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে। রিসোর্টে ফিরে সকালটা যেন অন্যরকম উত্তেজনা আর হাসির আবহে ভরে যায়। মেহেরিন আর রাজ যখন ফিরে আসে তখন সবাই প্রায় টেবিলে বসে নাস্তা করছে। চুমকি প্রথমে ওদের দেখে চিৎকার করে ওঠে, আল্লাহ, এবার কোথায় ছিলে তোমরা সারা রাত? মেহবুবা চোখ টিপে বলে, আরে চুমকি আপু, মুখ দেখেই তো বোঝা যাচ্ছে রূপকথার রাজ্যে ছিল দুজন। মাহির একগাল হেসে বলে, রাজ ভাই, আপনি তো একেবারে রোম্যান্সের কিং। বাই দ্য ওয়ে, আপনি তো অনুমতি নেন নাই আমার কাছে। আপনি আমার ভোলা ভালা বোনটাকে কি বুঝিয়ে নিয়ে গেছেন? হ্যাঁ? রাজ কপাল কুঁচকে বলে, তোর বোন ভোলা ভালা? তোর বোন এখন অ্যাডাল্ট, সে নিজের ইচ্ছে আমার সাথে গিয়েছিল। আর চিন্তা করিস না, এখান থেকে ফিরেই তোর বোন সারা জীবনের জন্য আমার কাছে চলে আসবে। লাবিব হেসে বলে, আর আমাদের রানী দেখো তো, চোখে মুখে কেমন রোদের আলো মিশে গেছে। মেহরিন একটু লজ্জা পায়, কিন্তু রাজের পাশে দাঁড়িয়ে নির্লিপ্ত গলায় বলে, সবাই তো দেখে, কিন্তু সবাই স্বপ্নকে ছুঁতে পারে না। আমি শুধু আমার স্বপ্নটাকে একটু ছুঁয়ে এসেছি। ততক্ষণে আরফা আর আরশ এসে ওদের দুই পাশে বসে পড়ে। আরফা কানে কানে বলে, রাজভাই কি হাঁটু কেটে বসেছিল? মেহরিন শুধু হাসে, আর তার চোখে মুখে জ্বলতে থাকে এক অপার্থিব আলো। চা নাস্তার মাঝে দুষ্টুমি হৈহুল্লোড়ের মাঝে মেহরিন রাজের দিকে তাকায়। সব মিলিয়ে সকালটা ছিল একেবারে পূর্ণতায় ভরা। এটাই ছিল সেই সকাল, যে সকালে মেহরিন বুঝেছিল তার স্বপ্নরং শুধু রাতে নয়, দিনের আলোতেও ঠিক ততটাই রঙিন। রিসোর্টের সেই রোদের ঝলমলে সকালে নাস্তার পর সবাই রোদে পাতা চেয়ারগুলোতে বসে দুষ্টুমি করতে শুরু করে। মেহরিন আর রাজ একটু দূরে চুপচাপ বসে আছে, আর ওদের দেখেই শুরু হয় আসল ফাজলামি। মেহবুবা হঠাৎ বলে, এই যে স্বপ্নের রানীমা, একটু বলো তো, ঘোড়া না নৌকা, কোনটায় বেশি ইমোশনাল হেলথ ভালো হয়? সবাই হেসে লুটোপুটি খায়। চুমকি সাথে সাথে বলে, আর ঘোড়া, সেটা তো হনহনিয়ে প্রপোজের সাক্ষী। মেহরিন লজ্জায় মুখ লুকায় রাজের কাঁধে, আর রাজ চোখ টিপে বলে, না, প্রতিটা জোনাকিও সাক্ষী হয়েছিল। ঘোড়া তো আমাদের গন্তব্যে শুধু পৌঁছে দিয়েছিল। এবার শুরু হয় মেহবুবা আর লাবিবের বাচাল যুদ্ধ। মেহবুবা বলে, চোখের পলকে আমার বোনকে রাজপঙ্খীর মতো ঘোড়া দিয়ে উড়িয়ে নিয়ে গেল, আর আপনি বসেছিলেন ছাগলের মতো। আপনি তো দেখেছিলেন ওদের যেতে, তাহলে বললেন না কেন? তাহলে আমরাও যেতাম পিছু পিছু, দেখতাম ওরা কি করছে। লাবিব হেসে বলে, হ্যাঁ, আমার তো আর খেয়ে কাজ নেই। ব্রোর প্রেমে আমি বাগড়া দিই, আর ব্রো আমাকে চ্যাংদোলা করে ঝুলিয়ে রাখুক। ভুলেই তুমি কি আমার শত্রু? সবসময় শুধু আমাকে বাঁশ খাওয়ানোর তালে থাকো। আমি ছাগল? আপনি তো দাঁড়িয়েই ছিলেন যেন মালিক হয়ে ঘোড়ার লাইসেন্স চাচ্ছেন। আপনি কিছু করলেন না কেন? পারেন তো শুধু আমার সাথে খ্যাটখ্যাট করতে। মেহবুবা তেড়ে এগিয়ে যায়, কোমরে হাত রেখে বলে, কি বললেন আপনি? আমি খ্যাটখ্যাট করি? লাবিব ক্যাবলা হেসে বলে, না গো, তুমি খ্যাটখ্যাট করবা কেন? আমি করি, আমি। মেহবুবা হেসে বলে, গুড। আরশ হেসে বলে, দুজনের ঝগড়ায় আবারও প্রেমের গন্ধ পাচ্ছি। আরফা বলে, চুপ কর, এইবার প্রপোজ নাও একে অন্যকে। লাবিব একটা খালি কফির কাপ নিয়ে হাঁটু কেড়ে বসে পড়ে। মেহবুবা ম্যাম, উইল ইউ ফাইট উইথ মি ফর এভার? মেহবুবা উত্তর দেয়, ইয়েস, যতদিন বাঁচি ঝগড়া করে যাব। সবাই হাসতে হাসতে গড়াগড়ি খায়। রোদেলা সকালের উচ্ছ্বাস ভরা মুহূর্তটা হঠাৎ করেই থমকে গেল। চুমকির ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল পরিচিত নামটা, শান্ত কলিং। চুমকির মুখে তখনও এক চিলতে হাসি, কিন্তু ওর চোখের ভেতরটা যেন কেমন কেঁপে উঠল। সে এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে ফোনটা কেটে দিল। চোখের পলকে হাসিটা উধাও হয়ে গেল তার মুখ থেকে। ফোনটা হাতে নিয়ে হঠাৎ করেই অফ করে দিল। সব কিছুই খেয়াল করছিল মেহরিন। চুপি চুপি এগিয়ে এসে হাতে হাত রাখে, কাঁধে মাথা রাখে। কি হয়েছে রে চুমকি, এত চুপচাপ কেন? বলবি না আমাকে? কি হয়েছে তোর? খবরদার, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। চুমকি প্রথমে কিছু না বললেও শুধু তাকিয়েছিল মেহরিনের চোখে। তারপর হঠাৎ করেই মেহরিনকে জড়িয়ে ধরল। চোখের জল থামাতে পারল না আর। কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি ভালো নেই রে মেহু, একদম ভালো নেই। মেহরিন স্তব্ধ। চুমকির কান্নায় বুকটা হু হু করে উঠল। সবসময় হাসি খুশিতে থাকা মেয়েটা যদি কান্না করে, এটা মেনে নেওয়া খুব কষ্টের। কি হয়েছে বল না রে, শান্ত ভাইয়া কিছু বলেছে তোকে? চুমকি কিছু না বলে শুধু মাথা নেড়ে কাঁদে। এতদিন হাসি মুখে থাকা চুমকির এমন ভেঙে পড়া দেখে মেহরিনের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। সে চুমকির পিঠে হাত রেখে আস্তে আস্তে বলে, সব ঠিক হয়ে যাবে রে, তুই একা না, আমি আছি তোর পাশে। তুই কান্না করলে আমার একটুও ভালো লাগে না শোনা। চুমকির কান্না একটু থেমেছে, কিন্তু চোখের লাল রেশটা এখনও ফিকে হয়নি। মেহরিন তাকে নিয়ে একটু দূরে
এক পাশে এক শান্ত কোণায় চলে এলো। গাছের পাতার দোলায় যেন দুজনের কথাগুলো আরো গভীর হয়ে উঠল। মেহেরিন আস্তে করে চুমকির হাত ধরে বলে, একটু খুলে বলতো শোনা, আসলে কি হয়েছে? শান্ত ভাই কল দিচ্ছে, তুই ধরছিস না কেন? চুমকি একটু সময় নেয়, তারপর ফুপিয়ে ওঠে ধীরে ধীরে বলে, ফুপিদের বাসায় আসার আগের দিন হঠাৎ একটা মেয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়। নাম জানি না, কিন্তু সে আমাকে কয়েকটা ছবি আর ভিডিও পাঠায়। ওখানে শান্তর সাথে তার ছবি, আর সাথে লেখা আমি যেন শান্তর লাইফ থেকে সরে যাই। ও বলেছে ওদের নাকি অনেক দিনের সম্পর্ক, আমি নাকি ওদের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে এসেছি। বিশ্বাস কর মেহু, আমি এত মানুষের মাঝে থেকেও একা থেকেছি, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তারপর থেকে শান্তর কল ধরিনি, কোনো কথাও বলিনি, কিন্তু আমি খুব কষ্টে আছি মেহু। চুমকির কণ্ঠ ভেঙে যায়। মেহেরিন চুপ করে শুনে সবটা, তারপর খানিকটা থমকে বলে, তুই শান্ত ভাইকে সব খুলে বলিসনি কেন? তুই জিজ্ঞেস করিসনি ওই মেয়েটার সাথে কি সম্পর্ক? তুই নিজের মনেই এত কষ্ট নিয়ে বসে থাকলে ও তো জানবেই না তোর ভেতর কি ঝড় বইছে। চুমকি কিছু বলে না, শুধু চুপ করে থাকে। মেহেরিন এবার তার দুই গাল ধরে বলে, চুপ করে থাকিস না, ভালোবাসলে বিশ্বাসও রাখতে শেখ। ভয় পাস না, মুখোমুখি হ, সোজা চোখে তাকিয়ে সত্যটা খুঁজে বের কর। আমি সবসময় তোর পাশে আছি। এখানে দোষ যদি শান্ত ভাইয়ার হয়, তাকে আমি ছেড়ে দেব না। আমার জানুটাকে কষ্ট দেওয়ার শাস্তি তাকে পেতেই হবে। এই মুহূর্তে চুমকির মনে ভর করল দ্বিধা, কষ্ট আর প্রশ্নের ভার, কিন্তু মেহেরিনের কথা যেন আলোর মতো একটুখানি সাহসের ছোঁয়া দেয়। মেহেরিন চুমকির গালে আলতো করে একটা থাপ্পড় দিয়ে বলে, বেয়াদব মহিলা, একা একা কষ্ট পেলি, আগে জানালি না কেন? সবসময় মাথায় শয়তানি বুদ্ধি কিলবিল করে, আর সিম্পল বিষয়টা মাথায় আসলো না। মেহেরিনের চোখে তখন চিন্তার ছাপ। চুমকির কষ্ট তাকে ছুঁয়ে গেছে গভীরে। মেহেরিন কিছু একটা ভেবে হঠাৎ বলে, আরে আমরা এত ভাবছি কেন? আমরা তো ডাইরেক্ট হৃদ ভাইকে জিজ্ঞেস করতে পারি, উনি তো শান্ত ভাইয়ের ছোটবেলার ফ্রেন্ড। চুমকির চোখ মুছে তাকায় মেহেরিনের দিকে। সে এক মুহূর্তেও দেরি করে না, ফোনটা বের করে হৃদের নাম্বারে ডায়াল করে। দিক নির্দেশনাহীন অপেক্ষা, তারপর ওপাশ থেকে হৃদের গম্ভীর কণ্ঠস্বর, হ্যালো মেহেরিন। মেহেরিন একটু দ্বিধা নিয়ে বলল, হ্যাঁ হৃদ ভাইয়া, একটা ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। হৃদ বুঝে যায় কণ্ঠে সিরিয়াস কিছু আছে। বলো কি হয়েছে? মেহেরিন হালকা গলায় বলে, হৃদ ভাইয়া, শান্ত ভাইয়া তো আপনার ফ্রেন্ড না? হৃদ জবাবে বলে, হ্যাঁ ছোটবেলার ফ্রেন্ড। তো? মেহেরিন একটু থেমে বলল, ভাইয়া, শান্ত ভাইয়ার সম্পর্কে কিছু জানতে চাই। হৃদ একটু চমকে ওঠে, তারপর হাসতে হাসতে বলে, সব ঠিক আছে তো? হঠাৎ এমন প্রশ্ন? মেহেরিন এবার একটু গম্ভীর গলায় সব কিছু খুলে বলে, আসলে হৃদ ভাইয়া, চুমকি খুব কষ্টে আছে। একটা মেয়ে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, অনেক ছবি ভিডিও পাঠিয়েছে, যেখানে শান্ত ভাইয়া আর সে একসাথে। মেয়েটা বলছে চুমকি যেন শান্ত ভাইয়ার জীবন থেকে সরে আসে। হৃদ এবার একটু চিন্তিত গলায় বলে, আচ্ছা, তুমি মেয়েটার ছবি বা প্রোফাইল সেন্ড করো তো আমাকে, দেখি কে। মেহেরিন সঙ্গে সঙ্গে চুমকির কাছ থেকে সেই মেয়েটার প্রোফাইল স্ক্রিনশট আর পিকগুলো নিয়ে হৃদকে ফরওয়ার্ড করে দেয়। হৃদ কিছুক্ষণ দেখে, তারপর হালকা হেসে বলে, ও এই মেয়েটা, ও তো শান্তর মামার মেয়ে, শান্তর মামাতো বোন। ও অনেক আগে থেকেই শান্তকে পছন্দ করে, কিন্তু শান্ত তো ওকে নিজের ছোট বোনের মতো দেখে। এই ব্যাপারটা মেয়েটা মেনে নিতে পারেনি এখনো। হৃদ আরও যোগ করে বলে, তুমি চুমকিকে বলো চিন্তা না করতে, শান্ত ওকে ছাড়া কিছুই ভাবে না। আমি আজকে ওকে বলে দেব, ব্যাপারটা সব পরিষ্কার হয়ে যাবে। মেহেরিনের চোখে তখন একটা স্বস্তির আলো। সে ফোনটা কেটে চুমকির দিকে তাকায়। চিন্তা করিস না, হৃদ ভাই আছেন তো। ভালোবাসা মানে তো বিশ্বাস, তাই না? চুমকি চোখের পানি মুছে এক চিলতে হাসি দেয়। চুমকি হঠাৎই মেহেরিনকে শক্ত করে জড়িয়ে ধরে, তার গলা কাঁপছে, চোখে টলটলে পানি। মেহু, আমি খুব ভয় পেয়েছিলাম। আমি শান্তকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না রে। মেহেরিন মাথায় হাত বুলিয়ে বলে, ভালোবাসলে বিশ্বাস রাখতে হয় সোনা, ভালোবাসা মানেই তো আস্থা। শোন, এবার শান্ত ভাইয়ের সঙ্গে ঠিকঠাক কথা বল, ভরসা রাখ, এমন বোকামি করে নিজেও কষ্ট পাস না আর শান্ত ভাইয়াকেও কষ্ট দিস না। চুমকি মাথা নাড়ে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে এক পরিচিত কণ্ঠ, তা মিস চুমকি, ভালোবাসার গভীরে ঢুকে গেছেন, অথচ ভালোবাসার মানুষটার উপর বিশ্বাস নেই, এটা তো ঠিক না হবু শালিকা। চমকে ওঠে চুমকি, পেছনে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে, মুখে দুষ্টু হাসি। ওদের কথাগুলো যে সে শুনে ফেলেছে তা আর বুঝতে বাকি নেই। চুমকি লজ্জায় চোখ নামিয়ে ফেলে, তারপর কপাল ঠেকিয়ে বলে, সরি আমার হবুদুলা ভাই, আমি বুঝতে পারিনি, আজ থেকে বিশ্বাসটাকেই সবার আগে রাখবো। রাজ হেসে মেহেরিনের দিকে চোখ টিপ দেয়, আর মেহেরিন চুমকির কপালে একটা আদরের চুমু এঁকে দেয়। একটা ভুল বোঝাবুঝির পর্দা সরে গিয়ে আবারও ফিরে আসে ভালোবাসার রং। চুমকি আর মেহেরিন একসাথে হাসছে, চোখে মুখে ভালোবাসার আলো। চুমকি শান্তকে নিয়ে আবার স্বপ্ন দেখতে শুরু করেছে, সাথে শান্তকে অবিশ্বাস করার জন্য অনুতপ্ত হচ্ছে। এই মুহূর্তটা যেন এক রঙিন কবিতা। রাজ একটু দূরে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে দেখে,
তারপর ভীষণ নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, বাহ বাহ শালিকা, তুমি তো দেখি খুব স্পেশাল। তোমার কপাল তো সোনায় বাঁধিয়ে রাখার মতো গো। তোমারে তো মানুষ চুমু খায়, আর আমার কপালে মনে হয় দুর্ভিক্ষের খরা, ফেটে চৌচির, তাই তো কেউ চুমুটুমু দেয় না। এই দুঃখ কাকে দেখায় বলো? আমার এই দুঃখের খবর যদি মিডিয়ার লোকেরা পায় তাহলে ব্রেকিং নিউজ হয়ে যাবে। ছি, কি কপাল আমার। এই কথা শুনে মেহেরিন চমকে তাকায়, তারপর লজ্জায় মুখ নিচু করে ফেলে। কি শয়তান, অসভ্য, অভদ্র, ঠোঁটকাটা লোক, এই বলেই এক ধমকে মাটির দিকে মুখ করে দাঁড়িয়ে থাকে। রাজ হাসে। মেহেরিনের গালভরা লজ্জা, তার চোখে যেন স্বর্গসুখ। এই মেয়েটাকে কিছু বললেই লজ্জায় লাল নীল হয়ে যায়। চুমকি মুখে দুষ্টু হাসি এনে বলে, আরে হবুদুল ভাই, মন খারাপ করেন না। আর আপনার এই দুঃখের কথা আমি মিডিয়াতেও জানাবো না, চিন্তা করবেন না। আপনার ম্যাডাম তো আপনারই, সময় হলে শুধু কপালে কেন, কোথায় কোথায় চুমু খাবে তা আপনি গুণে শেষ করতে পারবেন না। আর আপনি তো মেহু আফারে পাইছেন, এত মিষ্টি আফা, একদম ট্যাটাকু ঝাল মিশিয়ে ঝালমুড়ি। এই কথা শুনে মেহেরিন চুমকির মুখ চেপে ধরে বলে, চুপ কর বোন। রাজ হাত তুলে বুক চাপড়ে বলে, এমন ঝালমুড়ি পাইলাম জীবনই মশলা হয়ে গেল। উফ, কই কই চুমু দেবে ভেবেই আমি লজ্জায় মরে যাচ্ছি। লাস্টের কথা বলে রাজ মুখ ঢেকে ফেলে। সারাদিন খুব ভালোই কেটেছে সবার, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডা, হই হুল্লোড় করে। এই ট্যুর যেন সবার স্বপ্নের মতো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রিসর্টের গার্ডেনে সকলে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছে। কারো হাতে কফির মগ, কেউ বা মোবাইলে ছবি দেখছে আগের দিনকার রোমাঞ্চকর মুহূর্তগুলো। হঠাৎ মেহেরিনের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠে আম্মা কলিং। মেহেরিন হেসে ফোনটা ধরে বলল, হ্যাঁ মা। ওপাশ থেকে মালিহা মির্জার গলা ভেসে আসে, কেমন আছিস মা? আমরা তোর ফুপুর বাসা থেকে চলে এসেছি, তোরা তাড়াতাড়ি বাসায় আয়। ম্যাডাম কল দিয়েছে, বলেছে খুব তাড়াতাড়ি আসতে। মেহেরিন একটু অবাক হয়। ম্যাডাম মানে উনি এবার বাংলাদেশে পা রেখেছেন তাই তো? ওপাশ থেকে আম্মা হেসে বলে, ম্যাডাম তো ফোন দিয়েই বলল ও আসছে, তোরা কালই বাসায় চলে আয়। মেহেরিন হেসে ফোন কেটে দেয়। চারপাশে তাকিয়ে সবাইকে বলে, গল্পবাজ বন্ধুরা, খবর আছে, কালকে আমাদের ঢাকা ফিরতে হবে। চুমকি জিজ্ঞেস করে, কেন রে, হঠাৎ এমন কি হইল? মেহেরিন মুচকি হেসে বলে, আমার প্রিয় ম্যাডাম নাকি দেশে ফিরছেন। ভাবো একবার, যিনি বাংলাদেশে আসতে চান না উনি নিজেই কল দিয়েছেন তাড়াতাড়ি ফেরার জন্য। এর মানে নিশ্চয়ই বিশেষ কিছু ঘটতে চলেছে। রাজ হেসে বলে, তাহলে এখন থেকেই কাউন্টডাউন শুরু করো। কে আগে বিয়ের পিঁড়িতে বসে? মেহেরিন চোখ ঘুরিয়ে বলে, আপনি চুপ করুন শয়তান বেটা। সবাই হেসে ওঠে। হালকা মন খারাপের মাঝেও হাস্যরাশি মোড়া সন্ধ্যাটা স্মরণীয় হয়ে থাকে সবার মনে। রাতটা সবাই অনেক হাসি মজার মাঝে কাটালো। কাল চলে যাবে, মানে আজই ওদের সবার একসাথে থাকা শেষ। দুষ্টুমি, মজা, হাসি ঠাট্টার মাঝে শেষ হয় রাতটা। সকালবেলা সাজেকের পাহাড় এখনও কুয়াশার চাদরে মোড়া। সূর্যের নরম আলো ধীরে ধীরে গায়ে মেখে নিচ্ছে রিসর্টের ছাদ, গাছের পাতা, আর সেই ছোট্ট চায়ের দোকানটা। সব কিছুর মধ্যে এক ধরনের শান্ত নিস্তব্ধতা। মেহেরিন রুমের বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে শেষবারের মতো চারপাশটা দেখে নিচ্ছিল। তার চোখে এক রাশ মুগ্ধতা, এক ফোঁটা খারাপ লাগা, আর অনেকটা ভালো লাগা। পেছন থেকে রাজ এসে পাশে দাঁড়ায়। চলুন ম্যাডাম, গাড়ি রেডি। তবে যাওয়ার আগে শেষবারের মতো বলি, এই জায়গাটা শুধু পাহাড় আর প্রকৃতি নয়, এই জায়গা আমার তোমাকে নতুন করে পাওয়ার, নতুন করে ভালোবাসার গল্প। মেহেরিন হেসে তাকায়, চোখ দুটো টলমল করে উঠেছে। রাজ দুষ্টুমি করে বলে, ম্যাডামের কি খারাপ লাগছে এখান থেকে যেতে? কথা দিচ্ছি ম্যাডাম, প্রথম হানিমুনটা সাজেকেই হবে, তখন অনেক দিন থাকবেন আপনি। এখন চলুন। মেহেরিন কিছু বলতে যাবে, ঠিক তখনই চুমকি পেছন থেকে বলে ওঠে, ওই এত সিরিয়াস কেন রে? ঢাকায় গিয়ে আবার দেখা হবে তো। আহা কি প্রেম, কয়েকটা দিনই তো, একা থাকতে পারবি না? বিয়ের পর তো একসাথেই থাকবি তাই না? লাবিব বলে, জানি না কেন আমার মন বলছে ঢাকায় ফিরে কোনো না কোনো ব্লাস্ট হবে। মেহবুবা মেহেরিনকে খোঁচা দিয়ে বলে, এই যে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় বোন আর তার হবু বর রাজ মেহেরিন, গাড়িতে বসার সময় অন্তত হাত ছাড়াছাড়ি করে বসবা প্লিজ। এত প্রেম জলে গেলে ঢাকার রাস্তায় ট্রাফিক বাড়বে। সবাই হেসে ওঠে, শুধু মেহেরিন একটু লজ্জায় পড়ে মাথা নিচু করে। রাজ দুষ্টুমি করে বলে, আমি তো ভাবছিলাম রাস্তাতেই একটা ওয়েডিং ফটোশ্যুট করে ফেলি। মেহেরিন হেসে চড় দেয় রাজের হাতে। কবি সাহেব চুপ করুন আপনি। গাড়ির দরজা বন্ধ হওয়ার সময় সাজেকের পাহাড় যেন ফিস ফিস করে বলে উঠল, যাও পাখিরা, তোমাদের এই রূপকথা থেমে যাবে না। এই শুধু এক একটা অধ্যায়ের সমাপ্তি, আর একটা নতুন সূচনার আগে আমি তোমাদের অপেক্ষায় থাকব, আবার এসো কিন্তু। আর মেহেরিনের মনে তখনও ঘুরছিল একটাই কথা, এই রাত, এই সফর, এই পাহাড়, সব কিছু ঠিক আমার স্বপ্নের রঙের মতো। সবাই আবার সবার গন্তব্যে ফিরে গেছে। সবাই আবার আগের মতো ব্যস্ত হয়ে পড়েছে নিজেদের জীবন নিয়ে। চুমকি আর শান্তর ঝামেলা মিটমাট হয়ে গেছে। অবশ্য মিটমাট করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে চুমকিকে,
শান্ত ভয়ঙ্কর রেগে গিয়েছিল। চুমকি তাকে অবিশ্বাস করেছে এটা ভেবে। মেহেরিন আর রাহি বুদ্ধি করে ওদের দুজনকে মিলিয়ে দিয়েছে। চুমকি আর মেহেরিন আবার নিয়মিত ভার্সিটিতে যাওয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ের চেনা সেই রাস্তাটা ধরে হাঁটছে মেহেরিন আর চুমকি। গায়ে ঝাপটা দিয়ে আসা হাওয়া যেন বলে যাচ্ছে সময় কত দ্রুত চলে যায়। কিছুদিন পর মিলির বিয়ে। সেই নিয়েই কথা বলতে বলতে হেসে উঠছে ওরা। ঠিক তখনই মেহেরিনের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে রাহি কলিং। ফোন ধরতেই ওপাশ থেকে রাহি বলে, মিহু আপু, আমি ভার্সিটির বাইরে দাঁড়িয়ে আছি, তোরা কোথায়? তাড়াতাড়ি আয়। মেহেরিন হেসে চুমকির দিকে তাকায়। সেই পুরনো রং ফিরে এসেছে। বন্ধুত্ব, ভালোবাসা আর নতুন করে শুরু হওয়ার অনুভব। মেহেরিন বের হতেই বলে, আর্জেন্ট কিছু? রাহির কণ্ঠে যেন একরাশ উচ্ছ্বাস ভেসে আসে। মিহু আপু, পরশু তো মিলির গায়ে হলুদ, আর আমি আজ তোমাদের সঙ্গে শপিংয়ে যেতে চাই, প্লিজ না করিস না। মেহেরিন একটু অবাক হয়। আজই? এত ক্লাসের চাপ, ভাবছিলাম কিছুক্ষণের মধ্যে লাইব্রেরিতে যাব। ওপাশ থেকে রাহির হালকা অভিমানী গলা, তুই তো সবসময় আমার পাশে থাকিস, আজ যদি না যাস তাহলে আমার সব প্ল্যানটাই মাটি, প্লিজ। চুমকি পাশে দাঁড়িয়ে চোখ টিপে বলে, চল না, কিছুক্ষণ ঘুরে আবার পড়তে পারবি, তাছাড়া রাহির সঙ্গে একটু মজা করা হবে। শেষমেশ রাহির জোড়াজড়িতে হাল ছাড়ে মেহেরিন। আচ্ছা ঠিক আছে, চল, তোকে নিয়ে আজ শপিংটা জমিয়ে দেব। রাহির উচ্ছ্বাস যেন ছড়িয়ে পড়ে। ইয়াহু, লেটস গো গার্লস। তারপর তারা তিনজন মিলে শুরু করে গায়ে হলুদের শপিং অভিযান। শপিং মলের এক প্রান্তে রাহি, চুমকি আর মেহেরিন তিনজন মিলে এক দোকানে ঢোকে। দোকান জুড়ে রং বেরঙের গয়না, ব্যাগ আর শাড়ির বাহার। রাহি একটার পর একটা তুলে মেহেরিনের গায়ে ধরছে। এটা পরে তোকে একদম সিনেমার নায়িকা লাগবে। মেহেরিন বিরক্ত হয়ে বলে, তুই থামবি না থামাবো? তুই যেমন করছিস মনে হচ্ছে মিলির নয়, আমার বিয়ে। চুমকি হেসে বলে, মেহু, দোষটা ওর না, ও আসলে একটু বেশি এক্সাইটেড, কারণ ওর সিরিয়াল এগিয়ে এসেছে, বুঝছিস না? রাহি চোখ ছোট ছোট করে বলে, তুই ভেবে কথা বলবি চুমকি আপু, আমার কাছে তোর দুষ্টুমির লিস্ট আছে, কলেজ লাইফের সব কিছু ফাঁস করে দেব কিন্তু। চুমকি বলে, আমি তো লিস্ট বানাচ্ছিলাম। শোন, রাহি প্লাস রাকিব সমান চুপ। রাহি লজ্জায় মেহেরিনের পেছনে লুকিয়ে পড়ে। মেহু আপু, দেখ ও কি বলতেছে। তারপর হঠাৎ আবার কি একটা ভেবে রেগে বলে, এই শোন, ওই অনামুখর কথা বলবি না, ওই শালা একটা অনামুখ, পোড়ামুখ, গোমড়ামুখ, হতচ্ছাড়া বলদের বাপমা 14 গোষ্ঠী। চুমকি ওর বকা শুনে হাসতে হাসতে পেট চেপে ধরে আর বলছে, বেচারা রাকিব ভাইয়া জানেই না কেউ তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। মেহেরিন হাসতে হাসতে বলে, তোরা দুইজন যদি কিছুক্ষণ চুপ না করিস, আমি এখনই এখানে বসে কান্না শুরু করব। তারপর তিনজনেই হেসে কোটি কোটি অবস্থা। মেহেরিন আর চুমকি আবার একসাথে বলা শুরু করে, তুই এখন শাড়ি দেখ, নয়তো দোকানদার আমাদের বের করে দেবে। এভাবে দুষ্টুমি, হাসি আর বন্ধুত্বে কাটতে থাকে শপিংয়ের পুরোটা সময়। প্রতিটা মুহূর্ত যেন মিলির গায়ে হলুদের আগের দিনগুলোকেই আরও রঙিন করে তোলে। শপিং শেষে সবাই ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে। মেহেরিন বারান্দায় দাঁড়িয়ে ফোনে কবি সাহেবের সাথে কথা বলছে। হালকা ঠান্ডা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে তার গালে। রাজ ফোনে হাসতে হাসতে বলছে, আপনি তো আজ খুব ক্লান্ত, তাই না ম্যাডাম? আজ তো অনেক দৌড়ঝাঁপ করলে। মেহেরিন হেসে বলে, না তেমন কিছু না, কাছের মানুষদের জন্য যতই দৌড়াই ততই ভালো লাগে। রাজ বলে, তাই নাকি? আচ্ছা, বিয়ের পর আপনাকে শুধু দৌড়ের ওপর রাখবো। বেড টু ওয়াশরুম, বাই দ্য ওয়ে, দিনে 2-3 বার গোসল করতে প্রবলেম নেই তো আপনার ম্যাডাম? মেহেরিন লজ্জা পেয়ে বলে, অসভ্য, অভদ্র, শয়তান, বেয়াদব একটা মানুষ, এত নির্লজ্জ কী করে হতে পারেন আপনি? অন্যদিকে ড্রয়িং রুমে টিভির সামনে মেহেরিনের বাবা বসে খবর দেখছেন। মা রান্নাঘরে ব্যস্ত। মিহুবা পাশে দাঁড়িয়ে সাহায্য করছে। মাহির বাইরে বন্ধুদের সাথে আড্ডায়। এমন সময় কলিং বেল বেজে ওঠে, টিং টিং। মেহবুবা এগিয়ে গিয়ে দরজা খোলে। দরজা খুলতেই সামনে হৃদ দাঁড়িয়ে, হাতে চকলেট, আইসক্রিম আর মুখে মিষ্টি হাসি। আসতে পারি? মেহবুবা খানিক অবাক হয়, তারপর হেসে বলে, অবশ্যই, আসেন আসেন। হৃদ ভেতরে ঢুকে চকলেট, আইসক্রিম মেহবুবার হাতে দিয়ে বলে, আগাম শুভেচ্ছা। ভাবলাম তোমার জীবনে নতুন অধ্যায়ের শুরুটা আমি একটু রঙিন করে দেই। সামনে তো এক্সাম, প্রিপারেশন কেমন? মেহবুবা হালকা হাসে আর বলে, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। রান্নাঘর থেকে মা বলে ওঠেন, মেহবুবা, কে এলো রে? মেহবুবা হেসে বলে, হৃদ ভাইয়া এসেছে মা। মা বলল, বসতে বল, আমি আসছি। হৃদ মুচকি হেসে ঘরে ঢোকে, ভরাট, শান্ত আর আত্মবিশ্বাসী। মেহেরিনের বাবা তখন টিভির শব্দটা একটু কমিয়ে দিয়ে হৃদের দিকে তাকিয়ে বললেন, আরে হৃদ বাবা যে। তারপর একটু কৌতুক করে যোগ করলেন, কি বাবা, গরিবের ঘরে কি মনে করে? হৃদ হালকা হেসে মাথা নিচু করে বলল, আঙ্কেল প্লিজ এমন করে বলবেন না, এই ঘর তো আমার নিজের ঘরের মতোই, আর মিলির বিয়ের আগে আপনাদের সাথে দেখা না করে গেলে আমার রক্ষা নাই। তারপর লাল সোনালি প্যাকেট করা একটা বিয়ের কার্ড বের করল। আমার বোন মিলির বিয়ের নিমন্ত্রণ জানাতে এসেছি।
আম্মু বলে দিয়েছে কোনো অজুহাত চলবে না। মেহেরিন আর মেহেবুবা যেন আগে ভাগেই চলে যায়। মেহেরিনের বাবা মুচকি হেসে বললেন, তোমার আম্মুর কথা না শুনে উপায় আছে? নিশ্চিন্ত থাকো, আমরা সবাই যাব ইনশাল্লাহ। দাওয়াত কবুল করা প্রত্যেকটা মুসলমানের জন্য সুন্নাত। এইদিকে মেহেরিনের মা রান্নাঘর থেকে হাতে নাস্তার ট্রে নিয়ে এলেন, কিছু স্ন্যাক্স আর ধোয়া ওঠা চায়ের কাপ। হৃদ বসে চায়ের কাপটা হাতে নিল, তারপর এক চুমুক দিয়ে হালকা চোখ ঘোরালো চারপাশে, যেন কাউকে খুঁজছে। মেহেবুবা রান্নাঘরের কোণে দাঁড়িয়েছিল, তার চোখে মুখে একরাশ দ্বিধা। হৃদের চোখ তার চোখে আটকে গেল, মুহূর্তটা যেন আটকে গেল সেই সময়ের ফ্রেমে। মেহেবুবা একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর দুষ্টুমি করে বলল, চাটা কি অনেক বেশি গরম? হৃদ ঠোঁটে মুচকি হাসি এনে বলল, হ্যাঁ, কিন্তু এই চায়ের স্বাদ একেবারে আলাদা। হৃদ চায়ের কাপ হাতে বসে চারপাশে তাকাচ্ছিল, যেন কাউকে খুঁজছে। চোখের খোঁজাটা খুব সূক্ষ্ম, কিন্তু মেহেবুবার চোখ ফাঁকি যায় না। হঠাৎ মেহেবুবা পাশ থেকে দুষ্টু হাসি দিয়ে বলে ওঠে, কাউকে খুঁজতেছেন হৃদ ভাই? হৃদ হঠাৎ একটু হকচকিয়ে যায়, মুখে একটু জড়তা। না মানে আমি আসলে মেহেরিনকে দেখছি না তো, তাই। মেহেবুবা ঠোঁট কামড়ে হেসে বলে, ও তো রুমে, ডেকে দেব? হৃদ লজ্জা মিশানো হাসি দিয়ে মাথা নাড়ে, না না থাক, বিয়েতে তো দেখা হবেই, আমি বরং আজ আসি, আরও অনেকগুলো কার্ড এখনও দেওয়া বাকি আছে। এই বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। মেহেরিনের বাবা মা অবশ্য অনেকবার বলেছে ডিনার করে যেতে, কিন্তু হৃদ রাজি হয়নি। এখনও অনেকজনকে কার্ড দেওয়া বাকি, এটা বলেই বেরিয়ে গেছে। সকাল 11টা, সবাই রেডি হচ্ছে মিলির গায়ে হলুদে যাবে বলে। আজ মিলির গায়ে হলুদ। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে ওড়না ঠিক করছে। কালো রঙের জামা, গলায় একটা লকেট, কানে ছোট টপ। এই অল্প সাজেও দেখতে যেন স্বপ্নের মতো লাগছে। চুমকি চোখ টিপে দুষ্টু হাসি দিয়ে বলে, এই ওড়না পরে কি ফায়দা, যদি শেষমেশ কবি সাহেবের ঘড়িতে গিয়েই না আটকায়। মেহেবুবা এক লাফে যোগ দেয়, আরে না না, ঘড়িতে আটকে গেলে তো ভাগ্যবান ঘড়ির ব্র্যান্ডটাই ভাইরাল হয়ে যাবে, বুঝলি? তখন সবাই সেই ঘড়ি কিনতে ছুটবে। মেহেরিন ঘুরে তাকায়, তারপর মুখ বাঁকিয়ে বলে, তোরা দুইজন না, তোদের দুই নমুনাকে নিয়ে আর পারি না। তোরা থাকলে আমার কষ্ট করে মোবাইল বা টিভিতে নাটক দেখতে হয় না, তোদের নাটক দেখতে দেখতেই আমার জীবন শেষ। চুমকি আর মেহেবুবা হো হো করে হাসে। মেহেরিন তখন রাগের ভান করে পাশে রাখা বালিশটা তুলে ছুঁড়ে মারে ওদের দিকে। মেহেরিন হাসতে হাসতে বলে, তুই বরং একটা সিনেমার চিত্রনাট্য লিখেই ফেল, দুষ্টু প্যাকেজ। চুমকি বালিশটা ঠেকাতে গিয়ে নিজের খোপা এলোমেলো করে ফেলেছে, আর মেহেবুবা লাফ দিয়ে খাটের অন্যদিকে চলে যায়। বলে, ওরে বাবা, ওড়নার রানী খেপে গেছে, পালারে পালা। তিনজনের হাসি মজায় ঘরটা ভরে ওঠে। গায়ে হলুদের আগে এই ছোট্ট মুহূর্তটা যেন হয়ে ওঠে সবার জীবনে মনে রাখার মতো এক দুষ্টু মিষ্টি স্মৃতি। রাহিদের বাড়িতে সাজ সাজ রব, চারপাশে সুন্দর করে সাজানো, ফুলের সাজ আর হাসির ঝলকানি। রাহি বারবার ফোন করে যাচ্ছিল মেহেরিনদের, মুখে একটু চিন্তার রেখা। রাহি ফোন কানে নিয়ে ঝটপট হেঁটে বেড়ায়। আরে ওরা আসছে না কেন? আমি তো একাই 50 কল করে ফেললাম। সেই কখন বলেছে আসছি, এখনও আসছে না। ঠিক তখনই গেটের সামনে একটা গাড়ি এসে দাঁড়ায়। দরজা খুলতেই বেরিয়ে আসে মেহেরিন, চুমকি আর মেহেবুবা। তিনজনেরই মুখে হাসি। রাহি দূর থেকেই চিৎকার করে ওঠে, অতপর শেষমেশ রাজকুমারীরা হাজির। তার সাথে সাথে পাশে দাঁড়ানো নুপুরও হেসে বলে, আর 5 মিনিট দেরি করলে রাহি নিজের চুল নিজেই ছিঁড়ে ফেলতো চিন্তায়, আমি তো ওর দিকেই দেখছিলাম এতক্ষণ। রাহি আর নুপুর দৌড়ে যায় মেহেরিনদের দিকে, তারপর আদর করে এক একজনের হাত ধরে ভেতরে নিয়ে আসে। বাড়ির ভেতর গায়ে হলুদের সাজানো আলোকসজ্জা, ফুল আর ঘুঙরুর শব্দে পুরো পরিবেশটা যেন এক রূপকথার রাজ্যে রূপ নিয়েছে। রাহি হেসে মেহেরিনের হাত চেপে ধরে, আজকে আমাদের যেমন দায়িত্ব তেমনি তোমাদেরও। তোমরা আর একটু দেরি করলে আর ফোন না ধরলে আমি কিন্তু আসলে হাউমাউ করে হাত পা ছেড়ে কাঁদতাম। চুমকি বলে, আরে আজ তো গায়ে হলুদ, এতে যদি এমন করিস তোর কান্নায় ঘরবাড়ি ভেসে যাবে, বিয়েতে তো তুই দেখছি নৌকা ডুবাবি। সবাই হেসে ওঠে। গায়ে হলুদের রঙিন আয়োজনের মাঝেই একসময় রাহির মা সাবিহা তালুকদার আর কাকিমণি শামীমা তালুকদার এসে হাজির হন। দুজনের মুখেই প্রশান্ত হাসি। মেহেরিন, চুমকি, মেহেবুবা তাদের দেখে দাঁড়িয়ে সম্মান দেখিয়ে সালাম করে। রাহির মা হাসি মুখে এগিয়ে এসে মেহেরিনকে জড়িয়ে ধরেন। আহা, আমাদের মেহেরিনটাকে কত সুন্দর দেখাচ্ছে, একদম ফুলের মতো। মেহেরিন লজ্জামাখা গলায় মুচকি হেসে বলে, এভাবে বলবেন না আন্টি, আমি অতটাও সুন্দর নই, আপনি এভাবে বললে আমার লজ্জা করে। রাহির মা তখন মেহেরিনের মুখে তাকিয়ে তার থুতনিতে নরম করে একটা আদর ভরা চুমু খেয়ে বলে, ওরি আমার লজ্জাবতী লতারে। আচ্ছা, তোমার আব্বু আম্মু এলো না যে মা? মেহেরিন একটু হেসে বলে, আসবেন আন্টি, আব্বুর অফিস থেকে ছুটি মেলেনি, বলেছেন বিয়ের দিন সরাসরি চলে আসবেন। রাহির মা মেহেরিনের গালটা আলতো করে ছুঁয়ে বললেন, তোমার বাবা মা অনেক ভাগ্যবান, তোমার মতো একটা মেয়ে পেয়ে, তোমাকে একবার দেখলেই দেখতে ইচ্ছে করে। শামীমা তালুকদার পাশে দাঁড়িয়ে হেসে বলেন, তাই তো, এই মেয়েটাকে দেখলে মন ভরে যায়, কি মায়া ভরা মুখখানা। রাহির মা তারপর বলে,
আচ্ছা, এখন তোমরা মিলির কাছে যাও, ও তো তোমাদের জন্য অপেক্ষা করছে। সবাই ওকে একটু একটু করে সঙ্গ দাও, মনমরা হয়ে বসে আছে মেয়েটা। চুমকি বলে, আন্টি ফিকর নেহি, हम लोग आ गया हूँ, किसी का भी मूड ऑफ नहीं रहेगी। চুমকির কথায় সবাই হেসে ফেলে। শামিমা তালুকদার চুমকির গাল টেনে বলে, দুষ্টু বুড়ি একটা। পাঁচজনেই হাসতে হাসতে ভেতরের দিকে এগিয়ে যায়। রাহি, নূপুর, মেহরিন, চুমকি আর মেহবুবা ধীরে ধীরে মিলির ঘরের দরজাটা খুলে ভেতরে ঢোকে। ঘরের মাঝখানে একটা আয়নার সামনে বসে আছে মিলি। শরীরে উজ্জ্বল হলুদ রঙের শাড়ি, গায়ে হালকা গয়না, চোখে মুখে এক অপার লজ্জা আর আনন্দের ছোঁয়া, যেন একেবারে সোনার পুতুল। চুমকি চোখ বড় বড় করে বলে ওঠে, আল্লাহ, মিলি আপু তোমাকে তো পুরোই নায়িকা লাগছে। মেহরিন মুগ্ধ হয়ে বলে, যা বলেছিস, কি সুন্দর লাগছে গো তোমাকে, সত্যি বলছি। তোমাকে দেখলে মনেই হচ্ছে না এই বিয়ের মধ্যে কোনো ক্লান্তি আছে, একেবারে যেন হলুদের রানী। মিলি আয়না থেকে চোখ সরিয়ে ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, তোমরা এসেছ, তাহলে এতক্ষণে আসার সময় হলো বুঝি? তোমাদের দেখে কি যে ভালো লাগছে, আমি তো ভাবছিলাম বুঝি আসবেই না তোমরা। চুমকি হেসে বলে, আরে আপু, তোমার বিয়ে আর আমরা আসবো না, সেটা কি সম্ভব? মেহরিন কাঁধে ঝোলা ব্যাগটা খুলতে খুলতে বলে, না আসলে তো আমাদের বৌরানির জীবনের সবচেয়ে সুন্দর দিনের সাক্ষী হওয়াই হতো না। মেহবুবা পাশে বসে হাত ধরে বলে, চলো এবার কিছুক্ষণ বসে জমিয়ে আড্ডা দিই, তারপর না হয় হলুদের অনুষ্ঠানে যাওয়া যাবে। সবাই একসাথে মিলির বিছানায় বসে পড়ে। শুরু হয় এক একজনের গল্প, পুরনো কথা, হাসি আর কৌতুকের খুনসুটি। এই মুহূর্তগুলো যেন বন্ধন হয়ে থাকে চিরদিনের জন্য। তালুকদার বাড়ির বিশাল গার্ডেনকে যেন স্বপ্নের রাজ্য বানানো হয়েছে। চারিদিকে ঝালর আর রঙিন লাইটে সেজে উঠেছে। মঞ্চে সোনালি ও হলুদ কাপড়ের ব্যাকড্রপ, সামনে রজনীগন্ধা আর গোলাপের মেলায় ঢেকে রাখা একটা রঙিন আসন। মিলিকে ঘিরে তৈরি এক পরীর রাজ্য বানানো হয়েছে। হৃদ পাশে শান্ত আর রাকিবকে নিয়ে দাঁড়িয়ে নিচে পুরোটা সেট আপ দেখছিল। হৃদ হালকা হাসি দিয়ে বলে, দেখিস মিলিকে আজকে একেবারে রাজকন্যা লাগবে। শান্ত হেসে বলে, রাজকন্যা তো অবশ্যই, তবে তার থেকে বড় কথা আজকের এই পরিবেশটাই জাদুর মতো, আর সব আয়োজন তো মিলির জন্যই। ঠিক তখনই দরজা খুলে যায়। দড়ির মতো বাঁধা লাইটের নিচে এক এক করে নেমে আসে মেহরিন, চুমকি, রাহি, মেহবুবা, নূপুর আর সবার মাঝখানে একেবারে কেন্দ্রে মিলি। মিলির গায়ে হলুদের রংটা জমজমাট শাড়ি, পরনে ফুলের গহনা, ব্রাইডাল সাজে, ঠোঁটে মিষ্টি হাসি। চেনা সেই মিলিকে যেন আজ চেনাই যাচ্ছে না। ও যেন এক আলাদা আলোয় ঝলমল করা কোণের ছায়া। হৃদ চোখ সরাতে পারছে না মিলির দিক থেকে। শান্ত একবার কাঁধে ধাক্কা দিয়ে বলে, ওই ভাই, এবার চোখ সামলা, চোখে বেশি পানি জমলে আবার সবাই বলবে তালুকদার সাহেব কাঁদছে। হৃদ একটু হেসে বলে, না, চোখে পানি না, এটা আনন্দ, গর্ব, বোনকে পরের বাড়ি পাঠানোর কষ্ট। আমার ছোট বোনটা আজ সত্যিই বড় হয়ে গেল। নিচে দাঁড়ানো সকলেই বিস্ময়ে তাকিয়েছিল ওদের দিকে, আর মেয়েরা মিলিকে ঘিরে রেখেছে যেন ফুলের দল একটা মধুর মৌমাছিকে রক্ষা করছে। মেহরিন, চুমকি, রাহি, মেহবুবা আর নূপুর মিলে মিলিকে সাজিয়ে নিচে নেমেছে। পাশে আরও কিছু মেয়ে। চারিদিকে সবার চোখ তখন কোণের দিকে, কিন্তু কারো চোখে যেন ধরা পড়েছে এক ভিন্ন রং। একটু দূরে দাঁড়িয়ে থাকা হৃদ মঞ্চের গোটা পাশে কি যেন কাজ করছিল। সাদা পাঞ্জাবি তার ভিজে গেছে। তার চোখ তখন স্থির এক দৃষ্টিতে। সে তাকিয়ে আছে একদিকে, মেহরিনের দিকে। হলুদ রঙের শাড়িতে মোহময় রূপ, মুখে কোনো জমকালো প্রসাধনী নেই, কেবল চোখে হালকা কাজল, ঠোঁটে একটু লিপস্টিক, আর কানের পাশে গুজে রাখা লাল টুকটুকে একগুচ্ছ গোলাপ। খোলা চুলগুলো বাতাসে উঠছে, আর রাহির সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতে মাথা একটু হেলিয়ে রেখেছে। সেই হালকা হাসির ছায়া ওর ঠোঁটের নিচের ছোট্ট তিলটা চোখে পড়তেই হৃদের নিঃশ্বাস আটকে যায়। হৃদ নিজের অজান্তেই একবার গলা ভিজিয়ে নেয়। সে জানে না কেন, কিন্তু চোখ সরাতে পারছে না। তার মনটা ঠিক যেন থমকে গেছে। কেউ যেন আর নেই চারপাশে, শুধু সেই মেয়ে আর তার হলুদ শাড়ির আলো। হৃদ মনে মনে বলে, এতটা অপূর্ব কেউ কিভাবে হতে পারে? ঠিক তখনই মেহরিনের চোখ পড়ে হৃদের দিকে। হৃদ মনে মনে বলে, একটু চমকে ওঠে, কিন্তু তেমন পাত্তা না দিয়ে হেসে আবার রাহির দিকে ফিরে যায়। আর সেই হাসিতে হৃদ আবারও গভীরে ডুবে যায়। হৃদ তখনও মেহরিনের দিকে তাকিয়ে। পাশে দাঁড়িয়ে শান্ত আর রাকিব। ওরা প্রথমে কিছুই বলে না, কিন্তু হৃদের চোখ স্থির দেখে একটু হেসে তাকায় ওরাও, তাকানোর গন্তব্যের দিকে। আর ঠিক তখনই শান্তর চোখ গিয়ে পড়ে চুমকির দিকে। একটা মিষ্টি রঙের শাড়ি পরা চুমকি, চুল খোপা করা, তার মাঝে একটা জারবেরা ফুল গোজা, চোখে হালকা কাজল, কপালে ছোট্ট টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক। শান্ত থমকে যায়। বুকের বাপাসটা যেন হঠাৎ মোচড় দেয়। সে নিজের হাত দিয়ে বুক চেপে ধরে, চোখ সরাতে পারছে না। পাশেই রাকিব তাকিয়েছিল অন্যদিকে। সেদিক থেকেই আসছে রাহি। লাল পাড়ের সাদা শাড়ি, চুল খোলা, চুলে গোজা একগুচ্ছ লাল গোলাপ, ঠোঁটে রাঙা লিপস্টিক, কপালে টিপ। রাকিবের গলা শুকিয়ে আসে। সে ঢোক গিলে নেয়,
চোখে যেন বিস্ময়ের ঢেউ। ঠিক তখনই রাহি চোখ তুলে দেখে রাকিবকে এভাবে তাকিয়ে থাকতে। সে চোখ টিপ দিয়ে একবার হেসে ফেলে, তারপর মিষ্টি ভঙ্গিতে রাকিবের দিকে এগিয়ে আসে। রাকিব চমকে ওঠে, চোখ ফিরিয়ে নেয়, তবুও হেসে ফেলে। এই দৃশ্য দেখে হৃদ আর শান্ত একে অপরের দিকে তাকিয়ে হাসে। শান্ত বলে, এইটা কি ভাই? প্রেমের গন্ধে তো পুরো মঞ্চ ভিজে যাচ্ছে। আমরা হালকা খাইছি মনে হয়। ফিসফিস করে বলে, ভাই ও যদি তাকায় আমি আর তাকাতে পারবো না। এভাবেই তিন বন্ধুর চোখে ধরা পড়ে তিনটা রং, হলুদ, গোলাপি আর সাদা। আর ভালোবাসার আলোয় চারপাশে যেন এক স্বপ্নের রঙে ভরে ওঠে। মিলিকে সুন্দর করে সাজিয়ে এনে মঞ্চে বসানো হয়েছে। শাড়ি, গয়না, মেকআপে একেবারে নববধূর মতো লাগছে। মুরব্বীরা বলে না, বিয়ের পানি পড়লে মেয়েদের রূপ খুলে যায়, তেমনি যেন হয়েছে মিলির ক্ষেত্রে। মেয়েটা এমনিই সুন্দর, কিন্তু বিয়ের আমেজে যেন আরও বেশি সুন্দর লাগছে। চারপাশে সবাই ব্যস্ত, কিন্তু মুখে হাসি। এক এক করে বাড়ির বড়রা এসে মিলির গায়ে হলুদ লাগাচ্ছে। হলুদ চন্দনের গন্ধে ভরে গেছে চারপাশ। ঠিক তখনই রাহি একটু হলুদ নিয়ে হেসে হেসে এগিয়ে আসে মেহেরিনের দিকে। মেহেরিন কিছু বোঝার আগেই রাহি হেসে মেহেরিনের গালে একটু হলুদ মেখে দেয়। মেহেরিন অবাক হয়ে বলে, এটা কি করলি তুই? রাহি মুচকি হেসে বলে, বিশেষ প্রথারে বইয়ের হলুদ কাউকে লাগালে নাকি পরের বিয়েটা তারই হয়। এই কথা শুনেই চুমকি বলে, তাইলে তো মেহু শোনা, তোর বিয়ের ঘণ্টা বাজলো রে। আর সবাই হাসি ঠাট্টা বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে। মেহেরিন লজ্জায় মুখ লুকাতে চায়, আর চুমকি আবার বলে, ওরে ওরে, আমার লজ্জাবতী থেকে ব্লাশ করছে। তবে কথা কিন্তু সত্যি, বইয়ের হলুদ বইয়ে পায়। বইয়ের হলুদ বইয়ের পরে যার গায়ে লাগে তার কিন্তু বিয়ের ঘণ্টি বেজে যায়। এবার রাহি চোখ টিপে চুমকির দিকে ইঙ্গিত করে বলে, তাহলে তো তোকেও আজকে রঙে রঙিন করতে হবে চুমকি আপু। বলেই চুমকিকেও হলুদ লাগিয়ে দেয়। হাসির রোল, টিপ্পনি আর দুষ্টু কথায় শুরু হয় মিলির গায়ে হলুদের এক অন্যরকম রঙিন আনন্দ। চারপাশে গায়ে হলুদের উৎসবের ব্যস্ততা, হাসি, গান আর হলুদের গন্ধে ভরপুর চারপাশ। রাহি একটু চুপচাপ হয়ে সবার আড়াল থেকে হাত ভরা হলুদ নিয়ে এগিয়ে যায়। লক্ষ্য দূরে দাঁড়িয়ে থাকা রাকিব। রাকিবের চোখে চেনা দুষ্টু হাসি। ধীরে ধীরে কাছে যায়, গিয়েই রাকিবের গায়ে হলুদ লাগিয়ে দেয়। গালে হলুদ লাগিয়ে যেই না দৌড় দেবে, ঠিক তখনই রাকিব আচমকা তার হাত চেপে ধরে। রাহি চমকে ওঠে, রাকিব ভাই কি করছেন? রাকিব চোখ ছোট করে হেসে ফেলে, তুমি আমায় মেরে ফেলার প্ল্যান করছো তাই না? কি সাহস তোমার মেয়ে, আমাকে মারার জন্য কত বড় ষড়যন্ত্র তোমার। রাহি চোখ বড় বড় করে বলে, কি বলছেন? আমি তো কিছুই করিনি, শুধু একটু হলুদ। কথা শেষ করার আগেই রাকিব তার গালটা নিয়ে রাহির গালে ঘষে দেয়। দুজনের গালেই এখন হলুদ আর লজ্জার রং। রাহি অবাক হয়, মুখ তুলে তাকাতেই রাকিব হাসতে হাসতে বলে, নাও পারফেক্ট, 50-50, এখন কেউ কাউকে দোষ দিতে পারবে না। শীষ বাজাতে বাজাতে চলে যায় রাকিব। অন্যদিকে শান্ত ঘুরঘুর করছে চুমকির পেছনে, কখনো একটু কাশে, কখনো হাসে, কিন্তু চুমকি যেন দেখেও দেখছে না। একবার শান্ত বলেই উঠল, এই শাড়িটা অনেক সুন্দর, তুমি তো পরেছ তাই না? চুমকি একটুও না তাকিয়ে বলে, কেন, আপনি কি দেখতে পাচ্ছেন না? চোখ নেই আপনার? বাই দ্য ওয়ে, ধন্যবাদ, আপনার দৃষ্টি এত তীক্ষ্ণ, কিন্তু আমি একটু ব্যস্ত, পরে কথা বলবো। শান্ত মুখটা গোমড়া করে ফেলে। এই মেয়েটা তো পুরোই কেয়ার না দেওয়ার চ্যাম্পিয়ন। কি অ্যাটিটিউড তার, আমার জন্য নাকি তার সময় নেই। আচ্ছা আচ্ছা, সময় আমারও আসবে, তখন সুদে আসলে গোসল করে নেব। সব কিছু মিলিয়ে হলুদের দিনটা শুধু গার্ডেনে নয়, ভালোবাসার দুষ্টুমিতেও রঙিন হয়ে যায়। বাতাসে হালকা হলুদের গন্ধ। উৎসবের মাঝেও মেহেরিন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে, ওর কণ্ঠে কোমলতা। পরে কথা বলছি, ভালো থাকবেন কবি সাহেব। কল কেটে মুখটা নিচু করে কিছু ভাবছে, ঠিক তখনই হৃদ এসে পড়ে সামনে। ওর চোখ কুঁচকে যায়, কপালে যেন দুশ্চিন্তার ভাঁজ। মিহু। মেহেরিন চমকে তাকায়। হৃদ ভাইয়া, কিছু বলবেন? সবাই তো ওখানে, তুমি এখানে একা? মেহেরিন মুচকি হেসে বলে, একটা কল এসেছিল, এখনই যাচ্ছি। মেহু। চলে যাচ্ছিল মেহেরিন। হৃদের ডাকে ঘুরে দাঁড়ায়। জি, কিছু বলবেন? হৃদ চেয়ে থাকে ওর মুখের দিকে, হেসে বলে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। মেহেরিন হেসে হালকা মাথা নেড়ে বলে, ধন্যবাদ, আপনাকেও পাঞ্জাবিতে ভালো লাগছে। বলেই মুচকি হেসে চলে যায়। হৃদ দাঁড়িয়ে থেকে চেয়ে থাকে মেহেরিনের চলে যাওয়ার দিকে, মুখে এক টুকরো আকাঙ্ক্ষা। এই মেয়েটা মিষ্টি একটা ফুল, আর আমি এই ফুলটাকে আমার করতে চাই। স্টেজে হালকা আলো, মিউজিক বাজছে, পুরো বাড়ি জুড়ে উচ্ছ্বাস। প্রথমে কালা চশমা গানে নাচানাচি শুরু করলো রাহি আর মেহবুবা। ওদের নাচ শেষ হতেই রাহি মেহেরিন আর চুমকিকে নাচতে বলে। সবার জোড়াজুড়িতে গানের ছন্দে ওরাও মঞ্চে এসে দাঁড়ায়। চুমকি প্রথমে একটু নাটক করে বলে, মেহু, ভুল স্টেপ নিস না কিন্তু। মেহেরিন চুমকির নাটক দেখে হাসে। তারপর চুমকি আর মেহেরিন সারারা গানে নাচে।
ওদের নাচ দেখে সবাই অবাক। তারপর একটা নাচ দেয় সবাই মিলে, গান বাজে, হালকা একটা মজার বিয়ের গান। ওদের 5 জনের দারুণ কোরিওগ্রাফি, হাসি, নাচ, ঘুরে যাওয়া, গায়ে হলুদের ছিটে লেগে থাকা। গান শেষ হতেই পরের গান শুরু হয়, বিগ এন্ট্রি। হৃদ, শান্ত, রাকিব মঞ্চে আসে একে একে। সবার গায়ে রঙিন পাঞ্জাবি, মুখে দুষ্টু হাসি। হৃদ চোখাচোখি করে মেহেরিনের সঙ্গে, শান্ত মিষ্টি চাহনি দেয় চুমকিকে। রাকিব একটু ঢং করে রাহির পাশ দিয়ে নাচে। দুই পক্ষ মিলে শুরু হয় একটা ডান্স ব্যাটেল। চুমকি শান্তকে দেখে চোখ কপালে তোলে। রাহি রাকিবকে ধাক্কা দিয়ে বলে, স্টেপ ঠিক করো। মেহেরিন হেসে হেসে হৃদের সামনে ঘুরে দাঁড়ায়। সবার হাসি মুখ, হাততালি, হলুদের উজ্জ্বল আলোয় ভেসে যায় সন্ধ্যা। আর মিউজিকের ছন্দে একটা অদৃশ্য ভালোবাসার বন্ধন আরও গাঢ় হয়ে ওঠে। অন্যদিকে নিজের রুমে বসে রাজ চুপচাপ মেহেরিনের নাচ দেখছিল। মুখে কিছু না বললেও চোখ ছিল দৃষ্টিগাথা শুধু মেহেরিনে। হঠাৎ মিউজিক বদলালো। হৃদ এসে যোগ দিল মেহেরিনের পাশে। নাচতে নাচতে ওদের দুজনের একসাথে হাসা, চোখে চোখ রাখা। রাজের বুকের ভিতর যেন কিছু একসাথে ভেঙে পড়ে। মেহেরিন আজ মিলির গায়ে হলুদে যাবে এটা জেনে রাজ ওখানে নিজের লোক সেট করেছিল, যেন মেহেরিনের খোঁজ প্রতি মুহূর্তে লাগাতে পারে। রাজ উঠে দাঁড়ায়, চোখ লাল, শ্বাস ভারী। হঠাৎ ঘরের পাশে যা পায় তাই ভাঙতে শুরু করে। তুই যদি আমার কাছের কেউ না হতি রে হৃদ, খোদার কসম তোকে আমি এমন মৃত্যু দিতাম যেই মৃত্যুর শব্দ শুনেই লোকে কাঁপত। একটা ফুলদানির টুকরো মেঝেতে ছিটকে পড়ে, কাঁচ ছড়িয়ে যায়, চেয়ার উল্টে যায়, টেবিলের ওপর সব কিছু পড়ে যায় ছিটকে। ঠিক তখনই দৌড়ে আসে রূপা বেগম, রাজের মামুনি। রাজবাবা কি করছো? দেখে স্তব্ধ হয়ে যান তিনি। রাজের শরীর কাঁপছে রাগে, চোখ লাল, আর মুখ থেকে যেন আগুন ঝরছে। রূপা বেগম তার দিকে এগিয়ে গিয়ে 2 হাতে রাজকে ধরে বললেন, আমার বাবাটা কেন এমন ভাঙচুর করছে? কিসের জন্য? কি হয়েছে বাবা? মামুনিকে বলো। রাজ হঠাৎ থমকে যায়, চোখ নামিয়ে নেয়। রূপা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে। রাজ হঠাৎ চুপচাপ হয়ে যায়, যেন নিজেকে সামলে রাখার শেষ চেষ্টা করছে। রাজ গলা নামিয়ে ফিসফিস করে বলে, মামুনি, ওরা তো আমার সব কিছু কেড়ে নিল। এখন শুধু আমার আরিওনা আছে। ওকে দেখেই তো আমি বাঁচি মামুনি। তার গলা কাঁপছে, চোখে জল চিকচিক করছে। এখন ওর দিকেও নজর দিচ্ছে কেন ওরা মামুনি? কেন? আর কতটা একা করবে ওরা আমাকে? আর কত? আমার তো এখন কেউ নেই। আমার বাবা মা, এমনকি ছোট্ট দুধের বাচ্চা বোনটাকেও নিয়ে গেল। এখন আবার আমার আরিওনাকেও কেড়ে নিতে চাইছে মামুনি। কেন? রূপা বেগমের চোখেও জল চলে আসে। তিনি মাথায় হাত বুলিয়ে দেন রাজের। শান্ত হ বাবা, তুমি এখন আর সেই ছোট্ট রাজ নেই। তখন তুমি ছোট ছিলে, তাই ওরা তোমার কাছ থেকে সবাইকে কেড়ে নিতে পেরেছে। কিন্তু এখন তুমি বড় হয়েছ, নিজের জিনিসকে নিজের কাছে রাখতে জানো। প্রয়োজনে ছিনিয়ে নেবে, তাও নিজের জিনিস ছেড়ে দেবে না। আমি তো তোমাকে দুর্বল করে তৈরি করিনি। তোমার জিনিসের দিকে কেউ হাত বাড়ালে প্রয়োজনে সেই হাত ভেঙে গুড়িয়ে দেবে। মনে রেখো, তোমাদের জীবন সহজ ছিল না। অনেক সংগ্রাম করে তোমাদের বাঁচিয়ে রেখেছি আমি। তোমাদের জীবন বাঁচানোর জন্য নিজের দেশের মাটি ছেড়ে থেকেছি অন্য দেশে। এই দিন দেখার জন্য নয় রাজ, যে সেই পুরনো দিনের মতো তোমরা আবারও কষ্ট পাও। প্রয়োজনে অন্যকে কষ্ট দেবে, তাও নিজে কষ্ট পাবে না। যে তোমাদের কষ্ট দিতে আসবে, ক্ষতি করতে আসবে, প্রয়োজনে তার বংশ নির্বংশ করে দাও। তারপরও তোমরা টিকে থাকবে। আমি আমার 2 ছেলেকে রাস্তার কুকুর বানাইনি, বানিয়েছি সিংহ। একটা কথা মনে রেখো, সিংহ জঙ্গলে থাকুক কিংবা খাঁচায়, সিংহ কিন্তু সিংহই হয়, সে রাজা। তোমার আরিওনা তোমারই থাকবে। প্রয়োজনে লাশ পড়বে কয়েকটা, তাও পড়ুক, কিন্তু তুমি পিছিয়ে যাবে না। তোমার ভালোবাসাকে তুমি জয় করবে। রাস্তার বুকের ভেতর জমে থাকা সব চাপা কষ্ট, কান্না যেন এক মুহূর্তেই ছেড়ে দেয়। তবুও মুখে আর বলে না কিছুই। সন্ধ্যা 7টা। চারিদিকে হালকা আলো, গান বাজছে মিষ্টি সুরে। চারপাশে উজ্জ্বল আলো, মঞ্চ সাজানো ফুল আর ঝিকিমিকি লাইটে। তার মাঝখানে বসে আছে মিলি। এক হাতে মেহেদি আর্টিস্ট নিপুণ হাতে নকশা আঁকছে, আরেক হাতটা মেহেরিন নিজের হাতে ধরে রেখেছে। মিষ্টি করে চোখে চোখ রেখে বলছে, ভালো করে বসো তো, নইলে নষ্ট হয়ে যাবে। মিলি মুচকি হেসে বলে, তুমি না এমন করো না, আমার তো এখন থেকেই নার্ভাস লাগছে। পাশে বসে থাকা চুমকি, রাহি, মেহবুবা, নুপুর সবাই হাসি ঠাট্টায় মেতে আছে। কেউ মেহেদি লাগাচ্ছে, কেউ হাতের নকশা দেখে চমৎকৃত হচ্ছে। পেছন থেকে হালকা সাউন্ড সিস্টেমে গানের তাল, আর কানে শোনা যায় হাসির শব্দ। এমন এক মুহূর্তে রাহি মেহেরিনের কানের কাছে ফিসফিস করে বলে, তুই কবে বসবি এইখানে বলতো মেহু আপু? মেহেরিন হাসে, আর দূরে দাঁড়িয়ে থাকা হৃদের চোখে তার সেই হাসি পড়ে। হৃদ চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে থাকে, আর মনে মনে বলে, চিন্তা করিস না বোন, ওকে খুব তাড়াতাড়ি এই জায়গায় বসাবো। সন্ধ্যাবেলা মেহেদির ঘ্রাণ ছড়িয়ে আছে পুরো বাসায়। সবাই বসে আছে মেহেদির প্লেট আর হলদে পরিদের মাঝে। মেহেরিন একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে,
আল্লাহ, বিয়ে মানে কি এত কাজ? আমি তো ভাবছিলাম শুধু ফুল আর ফটোশ্যুট। রাহি চোখ বড় বড় করে বলে। আর আমি ভাবছিলাম বিয়েতে শুধু লাল শাড়ি আর গায়ে হলুদ, কিন্তু এই যে নাচ গাওয়া প্ল্যানিং, এটা তো পুরোই এক্সাম সিজন। চুমকি একটু মুচকি হেসে বলে, আমি ঠিক করে ফেলেছি, আমার বিয়েতে সব রান্না বাইরের কেটারিং, গান চালাবো রেকর্ডে, আর বরকে বলবো ভিডিও কলে বিয়ে দেয় যেন। মেহেবুবা হেসে বলে, তাহলে তো বর তো মেহেদির বদলে মোবাইলে লাইক রিয়াক্ট দেবে, লাভ রিয়াক্ট দিয়েই শেষ। মিলি হাত মেলে মেহেদি শুকাতে শুকাতে বলে, তোদের কথা শুনে আমার ভয় করছে, আমি ঠিকঠাক বিয়ে করতে পারবো তো? মেহেরিন সাথে সাথে বলে, দেখো, যেহেতু তোমার মেহেদির ডিজাইনে একটা হৃৎপিণ্ড দেখা যাচ্ছে, বুঝে নিও বিয়েটা জমবে। রাহি চোখ টিপ দিয়ে বলে, আর যদি সেই হৃৎপিণ্ডের পাশে ছোট্ট করে আমি তার বউ লেখে, বুঝে নিস বরটা ধনী। সবাই হেসে গড়াগড়ি খায়, আর চারপাশে মেহেদির মাঝে জমে ওঠে বিয়ের আগের সেরা আড্ডা। সন্ধ্যা নেমে এসেছে পুরো তালুকদার বাড়িতে। রঙিন আলোর সাজে উঠোনটা যেন রূপকথার এক দৃশ্য। লাইটের ঝিকিমিকি সানায়ের সুর আর হাসির শব্দে মুখর চারপাশ। এইসবের মধ্যমণি হচ্ছে মিলি, আর তার সাথেই হচ্ছে মেহেরিন, চুমকি, মেহবুবা, রাহি আর নূপুর। চুমকি বলল, দেখেছিস রে, এই জায়গাটা একদম মুভির শুটিং স্পট লাগছে। মেহবুবা হেসে বলে, আর তুই এই সিনেমার হিরোইন, ছবি তুলতে আসিস, ব্যাকগ্রাউন্ডে ফুল ঝরে পড়বে। রাহি কানে কানে বলে, আর আমাদের মেহু আপু, ওর এক ঝলকেই তো কারো মুড চাঙ্গা হয়ে যায়, আবার কারো হার্টবিট বেড়ে যায়। মেহেরিন চোখ ছোট করে বলে, তোর ইঙ্গিত কার দিকে? রাহি হেসে মুখ ঘুরিয়ে নেয়। এদিকে ওদের 5 জনের প্রবেশেই যেন অনুষ্ঠান জমে ওঠে। লাল হলুদ শাড়ি মেলা, খোলা চুলের ঢেউ আর কাঁচের চুরির ঝংকার, সব মিলে যেন এক ঝলক বসন্তের হাওয়া। স্টেজের পাশে দাঁড়িয়ে থাকা হৃদ, শান্ত আর রাকিব ওদের দিকে তাকিয়ে কিছুক্ষণ নিশ্চুপ। হৃদের কাঁধে হাত দিয়ে শান্ত বলে, মেহেদি শুরু, দেওয়া শেষ হয়নি, তার আগেই প্রেমে পড়ে গেলি? হৃদ হেসে বলে, না ভাই, প্রেম না, এটা একদম দৃষ্টির পূর্ণতা। এদিকে রাকিব তো রাহির দিকে তাকিয়েই মুগ্ধ, কিন্তু রাহি হঠাৎ চোখ পাকিয়ে তাকায়। রাকিব সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেয়। নূপুর হেসে বলে, আসো শুরু করি আজকের রাতটা। হাসি, আনন্দ আর মেহেদির রঙে ভরা। আর তারপরেই বাজে ঢোল তবলার সুর, আর সবাই মিলে মঞ্চে ওঠে। শুরু হয় বিয়ের রাতের প্রথম নাচ। স্টেজের আলো একটু ম্লান হয়ে আসে, হালকা মিউজিক বাজছে। হঠাৎ করেই শুরু হয় বিয়ের এক জনপ্রিয় মজার গানের বিট। চুমকি, মেহেরিন, রাহি, মেহবুবা আর মিলি একসাথে স্টেজে উঠে দাঁড়ায়। প্রত্যেকেই এক একটা ভিন্ন রঙের শাড়ি পরে, একদম সিনেমার মতো সাজানো। গানের সঙ্গে তাল মিলিয়ে তারা নাচতে শুরু করে। চুমকি প্রথমে একটু নাটকে মুখ করে ডায়লগ বলে, বিয়ে তো একটা সিরিয়াস ব্যাপার, কিন্তু আমাদের ডান্স ছাড়া কমপ্লিট না, কি বলো সবাই? সবাই হেসে ওঠে আর নাচ শুরু করে। হাতের চুরির টুংটাং, চুলের গন্ধ আর হাসির মেলবন্ধনে যেন পুরো আয়োজনটাকে আরও জীবন্ত করে তুলেছে। প্রথম গানের শেষে সবাই যখন হাঁপাচ্ছে, তখন শান্ত, রাকিব আর হৃদ 3 জন একসাথে স্টেজে ওঠে। হৃদ মাইক হাতে নিয়ে বলে, বিয়ে তো একটা পার্টনারশিপ, সো এই পার্টনারশিপে একটা ছোট পার্ট আছে। তারপর শুরু হয় মেয়েদের সঙ্গে ছেলেদের যুগল নাচ। রাহির পাশে রাকিব, চুমকির পাশে শান্ত, আর মেহেরিনের পাশে এসে দাঁড়ায় হৃদ। চুমকি পাশে থেকে বলে, গানের থেকেও বেশি গম্ভীর প্রেম জমে উঠেছে। সবাই হেসে ওঠে আর নাচ চলতে থাকে। এক ঝলক রং, হাসি, আলো আর চোখের ভাষায় ভরা রাত। তালুকদার বাড়ির পেছনে এক শান্ত কোণে আলো আধারিতে মেহবুবা তার মায়ের সঙ্গে নিচু স্বরে কথা বলছে। শাড়ির আঁচলটা বারবার সামলাচ্ছে। চোখে মুখে একরাশ প্রশান্তি। ঠিক তখনই দরজার পাশ দিয়ে ভেতরে ঢোকে রামিম তালুকদার। হাসি খুশি স্বভাবের ছেলে, কিন্তু আজ মুখটা থমথমে, চেহারায় ক্লান্তি, চোখে একটু বিরক্তি। কিছু খুঁজতে খুঁজতে পেছনের দিকে আসে, আর ঠিক তখনই চোখ পড়ে যায় মেহবুবার ওপর। এক মুহূর্ত, দুটো চোখ, আর বাকিটা থেমে যায়। রামিম থমকে দাঁড়ায়। কানে যেন কোনো শব্দ আসে না। চোখের সামনে শুধু একটাই ছবি, মেহবুবা, পরনে নরম রঙের শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ, আর ঠোঁটের কোণে একরাশ সহজ হাসি। গলার আওয়াজটাও শান্ত, ভীষণ মায়াবী। রামিম নিজের ভেতরে হঠাৎ এক অদ্ভুত কাঁপুনি টের পায়। মনে মনে বলে ওঠে, এই মেয়েটাকে কেন এত চেনা চেনা লাগছে, আর এত সুন্দর, এটা কি? রামিম ধীরে ধীরে এগিয়ে আসে। মেহবুবা মায়ের সঙ্গে কথা শেষ করে ঘুরতেই ওর চোখ পড়ে রামিমের দিকে। মুহূর্তেই চোখাচোখি। রামিম একটু নার্ভাস হয়ে পড়ে, কিন্তু সাহস করে বলে, আপনি কি মেহেরিনের বোন? মেহবুবা হালকা হাসে, মাথা নাড়ে, হ্যাঁ, আপনি? রামিম একটু হেসে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমি রামিম তালুকদার, মিলি আর নূপুরের ভাই। মেহবুবা একটু চমকে উঠে বলে, ও আচ্ছা, আপনি ওই রামিম ভাইয়া? অনেকেই তো আপনার কথা বলছে। রামিম মুচকি হেসে বলে, ভালো না খারাপ? মেহবুবা চোখ ছোট করে বলে, দেখেই বুঝে ফেললাম আপনি দুষ্টুমিতে কম যান না। ওদের কথার মাঝখানে হালকা হাওয়ায় গাছের পাতা দুলে ওঠে।
একটা অজানা আনন্দ, লজ্জা আর কৌতূহল যেন দুজনের মাঝখানে জমে ওঠে। তালুকদার বাড়ির কোনায় কোনায় সাজ সাজ রব, বিছানার ওপরে নানা রকম গহনার বক্স ছড়িয়ে ছিটিয়ে রাখা, সোনার চুড়ি, কানের দুল, নাকফুল, সবকিছুর মাঝেই আলো ঝলমল করছে। রামিম আর আরাফ কিছুক্ষণ আগেই বাইরে থেকে ফিরেছে। মিলির জন্য গহনা আনতে গিয়েছিল। রামিম মূলত খুঁজতে এসেছিল হৃদকে, আর এসে মেহবুবার সাথে দেখা। আপনি জানেন এই দোকানটা একেবারে ভয়ঙ্কর। এক দোকানে ঢুকেছি, বলে রুবির সেট নেই, তো আরেকটাই ঢুকতেই বলে অফার শেষ। শেষমেশ আরাফ ভাই বলল যেটা মিলে সেটাই নেই। তখনই তো আমি ভাবলাম মিলি মানেই মিলি, তাই না? মেহবুবা চোখ তুলে একটু কপাল কুঁচকে তাকায়, মাথা নাড়িয়ে শুধু বলে বুঝলাম। রামিম থামে না, আরও বলে, আর জানেন এই আরাফ ভাইটা সবসময় সিরিয়াস, কিন্তু আমি না। আমি সব কিছুকে একটু হালকা করে দেখি। আপনি কি জানেন লাইফে হিউমার থাকা কতটা দরকার? মেহবুবা ভেতরে ভেতরে বিরক্ত হলেও মুখে কিছুই বলে না। সৌজন্যবশত হাসি দিয়ে শুধু বলে, হ্যাঁ হয়তো। আপনি হয়তো একটু বেশি সিরিয়াস টাইপ, তাই না? রামিম আবার বলে, আপনি কোথায় পড়তেন? ইকোনমিক্স না? না না, সেটাই তো মেহেরিন। আপনি তো আপনি কি সাহিত্য পড়তেন? মেহবুবার বিরক্তি যেন চোখ মুখে ফুটে উঠেছে এবার, কিন্তু তবুও নিজেকে ধরে রাখে। ঠোঁটের কোণে একটু হাসি এনে বলে, আপনি মনে হয় অনেক কথা বলেন, তাই না? রামিম হেসে ফেলে, বিন্দুমাত্র দমে না। এই যে আপনিও অবশেষে কিছু বললেন। মেহবুবা এবার আর না পেরে বলে, আচ্ছা আমি বরং যাই। আপনি যেই কাজে এসেছেন তা করুন, কেমন? আপনি তো মনে হয় হৃদ ভাইয়াকে খুঁজতে এসেছেন, আপনি বরং তাকেই খুঁজুন। রামিম গলা খাকারি দিয়ে বলে, আপনি চাইলে আমি শুধু হৃদ ভাইয়াকে না, চাঁদ সূর্যকেও এনে দেব। মেহবুবা এবার সত্যিই হেসে ফেলে, কিন্তু নিজের হাসিটা চাপা দিয়ে ঘুরে যায়। মনে মনে ভাবে, এই ছেলেটাকে চুপ করানো যাবে তো? ঘরের এক কোণে টান টান নিস্তব্ধতা। রাজ এখনও হতবিহ্বল রাগে। রূপা বেগম তার পাশে বসে শান্ত করার চেষ্টা করছেন। ঠিক তখনই দরজার ফ্রেমে ভর দিয়ে দাঁড়ায় লাবিব। চোখে গভীর অভিব্যক্তি, মুখে কোনো শব্দ নেই। সে ধীরে ধীরে ঘরের ভেতর আসে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে রাজের সামনে দাঁড়ায়। রাজ তাকে লক্ষ্য করে না, কারণ তার চোখ তখন ল্যাপটপের স্ক্রিনে, যেখানে মেহবুবা হাসছে রামিমের সঙ্গে। লাবিব হঠাৎ থেমে যায়, তারও চোখ পড়ে সেই দৃশ্যে। এক মুহূর্তের জন্য চোখটা সরিয়ে নিতে চায়, কিন্তু পারে না। চোয়াল শক্ত হয়ে ওঠে, বুকের ভেতর কি যেন পাথরের মতো জমে যায়। তার হাতের আঙুলগুলো ধীরে ধীরে মুঠো বেঁধে ফেলে। মুষ্টিটা এতটাই টাইট যেন নিজের রক্ত চলাচল থেমে যাবে। তবে মুখে কিছু নেই, কেবল চোখ দুটো জ্বলছে অন্যরকম এক আগুনে। রূপা বেগম চোখ মেলেন, লাবিবের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যান। রাজ অবাক হয়ে তাকায় লাবিবের দিকে। প্রথমবার দুই ভাইয়ের চোখ একসাথে আটকে যায় স্ক্রিনে। সেখানে এখনও মেহবুবার হাসি জমে আছে। তখনই লাবিব নিচু স্বরে বলে, এই হাসি যদি অন্য কারোর সাথে হয়, আমার এতটা খারাপ লাগছে কেন? তার গলার স্বর জেদি, জমানো এবং অনেকটা ভেঙে পড়ার মতো। মুহূর্তেই রং পাল্টে যায় লাবিবের। লাবিব দাঁতে দাঁত চেপে বলে, এই ল্যাদা বাচ্চার সাহস দেখি তো বেশ বেড়ে গেছে আজকাল। দাঁত বের করেছে, তাই না? ঠিক আছে, তোর দাঁত ভাঙবো আমি, ওয়েট কর। তারপর রাগে গমগম করতে করতে পকেট থেকে ফোনটা বের করে। স্ক্রিনে একটুখানি তাকিয়ে তৎক্ষণাৎ কল দেয় মেহবুবাকে। অন্যদিকে মেহবুবা ঠিক তখনই হাসতে হাসতে রামিমের কোনো এক নীরব কথার উত্তর দিচ্ছিল। এমন সময় ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে নামটা দেখে চোখ চকচক করে ওঠে। একটুখানি হাসি চাপিয়ে খুশি হয়ে মনে মনে বলে, উফ, ফাইনালি এই ছেলেটার বকবগানি থেকে বাঁচা যাবে। রামিমকে বলে, ভাইয়া পরে কথা হবে, আজকে তোমার ফোনও আমার ওপর জেলাস। হাসতে হাসতেই ফোনটা কানে নেয়। ওপাশ থেকে একটা ঠান্ডা অথচ বৃদ্ধ বিষের মতো গলার আওয়াজ ভেসে আসে, কিরে খুব মজা করছিস তো? দাঁড়া, আজকে তোকে বুঝিয়ে দিচ্ছি আসল লাইন কাকে বলে। বিয়ে বাড়ি গিয়ে লাইন মারা শুরু করে দিয়েছিস। এই লাদা বাচ্চা, তোর বয়স কত? হ্যাঁ, এখনই লাইন মারা শিখে গেছিস? থাপড়ে তোর চাপড়ার সব দাঁত ফেলে দেব। চুপচাপ রুমে গিয়ে বসে থাক। মেহবুবার মুখের হাসি এক মুহূর্তে ফিকে হয়ে যায়, কিন্তু তবুও ঠোঁটে একটুখানি বাঁকা হাসি এনে বলে, আমি এখন বড় হয়ে গেছি, হ্যাঁ, আর লাইন মারার বয়স হয়ে গেছে আমার। লাইন মারি আর লাইনে শুয়ে থাকি, আপনার কি? হ্যাঁ। মেহবুবার কথা শুনে ভয়ঙ্কর রেগে গেল লাবিব। ওর নিজের রাগ সংযত করার চেষ্টা চালাচ্ছে। কোনো কথা শুনতে না পেয়ে মেহবুবা ফোনটা কান থেকে নামিয়ে দেখে কল কেটে গেছে কিনা, কিন্তু দেখে কল কেটে যায়নি। মেহবুবা ফোনটা কানে নিয়েই বলল, হ্যালো। ওপাশ থেকে মুহূর্তেই গর্জে উঠল লাবিবের গলা, ল্যাদা বাচ্চা, তুই দাঁত বের করছিস আজকাল, তাই না? দাঁতগুলো যদি ভেঙে দিই কেমন হয় বলতো? মেহবুবার মুখের হাসি মুহূর্তেই গায়েব। চোখ মুখ শক্ত করে কিছু বলার চেষ্টা করতেই লাবিব আবারও বলে উঠল, আর যদি দেখি কোনো ছেলের সঙ্গে দাঁত বের করে কথা বলেছিস, কসম করছি তোর দাঁতগুলো তুলে ইঁদুরকে দিয়ে আসবো। আর তোর লাইন মারার বয়স হয়ে গেছে, তাই না? তাহলে রেডি থাক, লাইনে তোর শুয়ে থাকতে হবে না, অন্য কোথাও শুয়ে থাকবি। কিছুদিন সময় দে মাত্র, ওই ব্যবস্থাও করছি।
এরপরই একটুও সময় না দিয়ে ঠাস করে কলটা কেটে দেয়। মেহবুবা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বলে ওঠে, হ্যাঁ এটা কি হলো? এক মুহূর্ত চুপ করে থেকে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। নিচু গলায় ফিসফিস করে বলে, এই বাঁদরটা কোন জঙ্গল থেকে এসেছে কে জানে। হঠাৎ করে একটা কথা মনে আসে, আমি যে এখানে দাঁড়িয়ে একটা ছেলের সাথে কথা বলছি এটা ও জানলো কিভাবে? তারপর আবার মনে মনে উত্তর দিল, এদের দ্বারা সব সম্ভব। এই বলে হাসতে হাসতে ভেতরে চলে গেল। মেহেরিন আর চুমকি বসে মেহেদি পড়ছে। মেহবুবা ভেতরে ঢুকতেই রাহি ডেকে ওঠে, এই মেহবুবা আয় আয়, তোর হাতে মেহেদি পরাতে হবে তো। মেহবুবা হেসে গিয়ে পাশে বসে। কিছুক্ষণ পর সবার হাতে মেহেদি লেগে গেলে পাশে বসে থাকা এক মধ্যবয়সী মহিলা হঠাৎ বলে ওঠে, শোনো মেয়েরা, মেহেদির রং যত গাঢ় হবে বুঝবে স্বামী তাকে ততটাই ভালোবাসবে। এই কথা শোনা মাত্রই সবাই থমকে যায়। মুহূর্ত পরেই চোখাচোখি, তারপর হেসে ওঠে চারদিক। রাহি বলে, চুমকি তোর রং তো একদম কালচে হতে চলেছে। কি রে, কার ভালোবাসা এমন জলজল করছে বল দেখি? চুমকি চোখ গোল করে বলে, আমি কিছু বলিনি, কিন্তু মেহেরিনের তো রং দেখি কনক চাপার মতো গাঢ়, বোঝাই যাচ্ছে কোনো গোপন আগুন আছে। মেহেরিন মুখ বাঁকিয়ে বলে, তোমরা কেবল পেছনে লাগো, দেখো তো মেহবুবার রং কতটা গাঢ় হয়। মেহবুবা হেসে বলে, আমার হাতের রং যদি হালকা হয় আমি কিন্তু বিয়ের পর জামাইকে উড়ুম ধুড়ুম কেলাবো, বুঝলা? এই বলেই সবাই মিলে হাসতে থাকে। কেউ কারো নাম ঠিকমতো না বললেও মজার ফাঁকে ইঙ্গিতগুলো স্পষ্ট। মেহেদির ঘ্রাণ, গানে গানে মেয়েদের ব্যস্ততা, আর নিজেদের মধ্যকার দুষ্টু মিষ্টি খুনসুটি, এইসব যেন উৎসবটাকে আরও রঙিন করে তুলেছে। মেহেদি পড়ার সবাই যখন গল্পে ব্যস্ত, সেই সময় মেহেরিন একটু আড়ালে গিয়ে জানালার ধারে দাঁড়ায়। হাতের মেহেদির দিকে তাকিয়ে একরাশ মুচকি হাসি তার ঠোঁটে। পেছন থেকে চুপি চুপি আসে রাহি। রাহি ফিসফিসিয়ে বলে, কিরে, কার নাম লিখেছিস মেহেদির ভেতর? কেউ খুঁজে পাবে না তো আবার? মেহেরিন চোখ বড় করে তাকায়, হাসে, তারপর বলে, তুইও না দেখ ভালো করে, আমি কারো নাম লিখিনি, সারাক্ষণ শুধু আমার পেছনে লাগা, তাই না? এই দৃশ্য দূর থেকে দেখছে হৃদ। তার চোখ আটকে আছে মেহেরিনের মুখে, সেই নিষ্পাপ হেসে কথা বলার ভঙ্গি, অলস খসখসে বাতাসে চুল উঠছে। হৃদের চোখে সেই চেনা বিস্ময়। শুধু মনে মনে একটা কথাই ঘুরছে, এই মেয়েটাকে আমি শুধু আপন করে রাখতে চাই। ওই দিক দিয়ে চুপি চুপি আসছে চুমকি। মেহবুবার কানে কানে কিছু বলে হাসে। মেহবুবার মুখে লজ্জার আভা, আর চোখের কোণে কে যেন আছে বলে বুক কেঁপে ওঠে। কেউ একজন ওকে ঠিক দেখছে, ঠিক বুঝে নিচ্ছে। এদিকে রাজ মুখ চাপা দিয়ে হেসে ফেলে। রূপা বেগম তাকিয়ে জিজ্ঞেস করেন, কিরে, হঠাৎ এত হাসির কারণ কি? রাজ মুচকি হেসে বলে, মামুনি, লাবিবের অবস্থা দেখেছ? মনে হচ্ছে লাবিব ভাই আমার শালির প্রেমে পুরাই হোঁচট খেয়ে গেছে। রূপা বেগম অবাক হয়ে লাবিবের দিকে তাকান, তারপর মুখ চাপা হাসি দিয়ে ফেলেন। বাপরে, কথা কি সত্যি নাকি? রাজ চোখ টিপে বলে, কিন্তু আমি আমার শালিকে ওর সাথে বিয়ে দেব না। এই কথা শুনেই লাবিব এগিয়ে আসে, দুই হাত কোমরে রেখে বলে, দেখেছ মা, আমি ব্রোর প্রেমে সাহায্য করি, আর ব্রো আমার প্রেমে দাঁড়ায় বাধা হয়ে। এটা কেমন বিচার, হ্যাঁ? রূপা বেগম হেসে ফেলেন ওদের ঝগড়া দেখে। লাবিব ঠোঁটে ভঙ্গিমা এনে বলে, মা তুমি বলো তো, ব্রোর বিয়ের বয়স হয়েছে তাই না? এখন বিয়েটা করে ফেলুক, তাহলে তো আমার লাইনটাও ক্লিয়ার হয়ে যায়। রাজ থামিয়ে বলে, আরে চুপ কর বেয়াদব, বড় ভাই মায়ের সামনে বিয়ের কথা বলতে লজ্জা লাগছে না? আর আমার শালিটাকে অমনভাবে বকলি কেন? বেচারির মুখের হাসিটাই মিলিয়ে গেছে, ভয় পেয়েছে মনে হয়। লাবিব হেসে বলে, না, আমার লজ্জা করে না, লজ্জা নারীর ভূষণ, আমি কেন পাবো? আমি তো জেন্টেলম্যান। তোমার মতো বড় ভাই থাকলে লাজ লজ্জা ভেঙে বিয়ের কথা বলতেই হয়। আর মায়েরও তো দাদিমা ডাক শুনতে ইচ্ছে করে, তাই না? তুমি তো ইচ্ছে করে আমার বিয়ে দেবে না, শেষে দেখা যাবে আমি দাদা ডাক শোনার বয়সে বাবা ডাক শুনবো। আর তোমার শালিকা ভয় পায়নি ব্রো, লজ্জা। আমার মতো সুন্দর স্মার্ট ছিমছাম ছেলেকে দেখলে তো লজ্জা পাবেই। এই কথা শুনে রূপা বেগম রাজ দুজনেই একসাথে হেসে ওঠেন। রূপা বেগম গিয়ে লাবিবের কান টেনে ধরে, খুব বিয়ের শখ জেগেছে তাই না? উফ মা, ছেড়ে দাও না, দেখো আমার যদি কান ছিঁড়ে যায় আমার কিন্তু বিয়ে হবে না। ওর কথায় রাজ আর রূপা বেগম দুজনেই হেসে ফেলে। রূপা বেগমের মুখে হাসি, চোখে জল নিয়ে বলেন, তোদের দুজনকে দেখে আমার গর্ব হয়, কারণ তোরা দুজনেই আমার কষ্ট কমিয়ে দিলি। আমার আর কষ্ট করে তোদের জন্য মেয়ে খোঁজা লাগবে না। তোদের পছন্দ দেখে আমি অবাক হয়েছি, আবার খুশিও। বৌমা দুজনকেই কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে। তারপর হঠাৎ গলা শক্ত করে বলে, কিন্তু এইভাবে আর কতদিন? আবার কবে জানি কি হয়। এবার আমার ঘরের লক্ষ্মীদের ঘরে আনার ব্যবস্থা করো, বিয়েটা পাকাপাকি করো, আমার ঘর আলো করে উঠুক। লাবিব আর রাজ দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেলে। রাজ হাসতে হাসতে বলে, তুমি না বললে বুঝতামই না তুমি এতটা রেডি। লাবিব বলে, মা তাহলে বিয়ের ব্যবস্থা করে ফেলো। ব্রোর ব্যাপারটা আমি জানি না, কিন্তু আমি বিয়ে করতে এক পায়ে রাজি। হঠাৎ রূপা বেগমের মুখটা কঠিন হয়ে গেল, কণ্ঠে দৃঢ়তা। তোমাদের বিয়ে কোনো সাধারণ বিয়ে হবে না, তোমাদের বিয়ে হবে আমাদের শত্রুদের ধ্বংসের মাধ্যমে। তোমরা প্রস্তুতি নাও,
সময় এসেছে শত্রুদের মুখোমুখি হওয়ার। রাজ আর লাবিব একে অপরের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে এক চিলতে দুর্দান্ত হাসি এনে বলে, অবশ্যই মামুনি, এবার খেলাটা জমবে। রূপা বেগম শক্ত ভঙ্গিতে ঘাড় নেড়ে বেরিয়ে গেলেন। পেছনে রয়ে গেল সেই অদ্ভুত থমথমে উত্তেজনা, যেন সামনে বড় কিছুর অপেক্ষা করছে। হলুদের ঘোর, গানের ছন্দ আর চারপাশের কোলাহল থেকে নিজেকে একটু আলাদা করতেই মেহেরিন এসেছে নিরিবিলি একটা ঘরে। ঘরটা ফাঁকা, বাতাসটা একটুখানি ঠান্ডা। হাত মুখ ধুয়ে আয়নায় চোখ রাখতে নিজের ক্লান্ত মুখটা দেখে একটু থমকে যায় সে। চোখে মুখে হালকা বিরক্তি। আজ সারাটা দিন যেন তার উপর দিয়েই যাচ্ছে। হাত মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল মেহেরিন। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় কেউ, চোখে মুখে এক অদ্ভুত অভিব্যক্তি নিয়ে। আরাফ খান, হৃদের ফুফাতো ভাই। চোখে এক ধরনের কুৎসিত কৌতূহল, মুখে একরাশ ঠান্ডা হাসি। মেহেরিন এক মুহূর্ত থমকে যায়, বুকের মধ্যে ধুকপুক ধ্বনি। তারপর চোখ শক্ত করে সোজা হয়ে দাঁড়িয়ে যায়। কিছু বলবেন ভাইয়া? ঠান্ডা অথচ স্পষ্ট কণ্ঠে বলে ওঠে সে। আরাফ ঠোঁটের কোণে অশালীন এক হাসি টেনে বলে, তোমাকে আজ অসাধারণ লাগছে। মেহেরিনের চোখে তীব্র অস্বস্তি, মুখ শক্ত করে বলে, ধন্যবাদ, এখন সরে দাঁড়ান, আমি যাব। কিন্তু আরাফ সরে না, বরং এক পা সামনে এগিয়ে এসে বলে, তোমার মেহেদি খুব সুন্দর হয়েছে। এই বলে হঠাৎ মেহেরিনের হাতটা ধরে ফেলে, আর সাথে সাথেই একটা সজোরে থাপ্পড় এসে পড়ে আরাফের গালে। এমন থাপ্পড় যা শুধু রাগ না, অপমান, ঘৃণা আর প্রতিবাদের মিশেল। ঘরটায় স্তব্ধ। আরাফ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। মেহেরিনের চোখ দুটো যেন আগুন ছুটছে। সে গর্জে ওঠে, মেয়ে দুর্বল ভেবে ভুল করবেন না। আর একবার ছোঁয়ার চেষ্টা করলেই হাত ভেঙে দেব। আরাফ হতবাক, গালটা লাল হয়ে উঠেছে। সে কিছু বলার আগেই মেহেরিন তাকে ঠেলে পাশ কাটিয়ে বেরিয়ে যায়। মেহেরিন আজ দেখিয়ে দিল, একটা মেয়ে যখন প্রতিবাদ করে তখন সে একাই শত হয়ে যায়। আরাফ দাঁড়িয়ে আছে স্তব্ধ, চোখে মুখে অবিশ্বাস, রাগ আর লজ্জার ছাপ। গালে এখনও রাঙা সেই থাপ্পড়ের দাগ, যেন কেউ তার মুখে আগুন ছড়িয়ে দিয়েছে। চারপাশটা নিস্তব্ধ, হাওয়াটা যেন থমকে গেছে। এক পা পিছিয়ে দাঁড়িয়ে মেহেরিন, চোখে আগুন, বুক ওঠানামা করছে। একাই এসেছিল হাত মুখ ধুতে, কিন্তু এই একাকিত্বে কেউ তার সুযোগ নিতে চাইবে সেটা সে কল্পনাও করেনি। আর তখনই ঘটনাস্থলের একটু পেছনে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোক, রাজের নিযুক্ত মানুষ, যিনি পুরোটা চোখের সামনে দেখেছেন। আরাফের সেই অশুভ আচরণ, মেহেরিনের তীব্র প্রতিবাদ, আর সেই জ্বালাময়ী থাপ্পড়। তিনি এক পা বাড়িয়ে এগিয়ে যেতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু মেহেরিন যেভাবে পরিস্থিতি সামাল দিয়েছে তাতে থেমে যান। এই মেয়েটার সাহসের সামনে তো আমিও দাঁড়াতে পারলাম না। অবশ্য আমার আগেই ভাবা উচিত ছিল, রাজ শিকদারের মতো মানুষ কোনো দুর্বল মেয়ে মানুষকে পছন্দ করবে না। আর ল্যাপটপে তাকিয়ে রাজ পুরো দৃশ্য দেখে ফেলে। ঠোঁটে মিশ্র হাসি, বিস্ময় আর গর্বের ছোঁয়া। কপাল ছুঁয়ে এক হাত তালি দিয়ে সজোরে বলে ওঠে, সাব্বাস আরিওনা। তার চোখ জলজল করে ওঠে। এই দিনের কথা মুহূর্ত আরাফ খান কোনোদিন ভুলবে না। আর মেহেরিন, সে সোজা একরাশ সাহস নিয়ে ফিরে যায় ভেতরের দিকে। আজ সে প্রমাণ করেছে, সে কারো ছায়ায় দাঁড়িয়ে নয়, নিজের আলোয় জ্বলে ওঠে। রাজ টেনে টেনে বলে ওঠে, এই না হলেই গ্যাংস্টার আর টপ বিজনেসম্যান রাজ শিকদারের হবু বউ। এমন অ্যাটিটিউড না থাকলে চলে। তার গলায় ছিল গর্বের স্পর্শ, চোখে আগুন আর ঠোঁটে হাসি। কিন্তু একা সে না, পুরো ঘটনা দেখল লাবিবও। সেও এসে যোগ দিল কথায়। লাবিব হাসি চেপে বলল, আমার ভাই যেমন ডেঞ্জারাস, ভাবিও তেমন অ্যাটিটিউড কুইন। তোমাদের জুটি একদম ওপর থেকে সেট। একজন মাস্টার মাইন্ড আর একজন ঝাঁসি কি রানী। রাজ একগাল হেসে লাবিবকে কাঁধে ধাক্কা দিয়ে বলল, বুঝতে হবে ভাই, বউটাকার। লাবিবও মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। ঠিক তখনই রাজ হঠাৎ করে হাত উঁচু করে একটা গান বাজালো, আর সেই গানের তালে এক ঝটকায় দুই ভাই নাচতে শুরু করলো। সে কি নাচ! দুই ভাই এক প্রকার উড়াধুরা নাচছে।